সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ৪০৮তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি কলিজার বন্ধুরা। আজ আমি আপনাকে শোনাবো হযরত শাহজালাল আর শাহপরানের শহরের ছেলে মাহমুদের জীবনের বাস্তব গল্প। তার মানে সিলেটের ছেলে মাহমুদের জীবনের এক ভয়ঙ্কর বাস্তব গল্প। বন্ধুরা, এই মাহমুদের জীবনের গল্পের প্রসঙ্গে আমার ছোট্ট একটা কথা মনে পড়ছে। এটা হচ্ছে আমি আজ থেকে গত কয়েকদিন আগে আমাদের মসজিদে মিষ্টি দিব, মানে শুক্রবারে জুমার নামাজের সময় মিষ্টি দিব। তো এর আগের দিন হচ্ছে আমাদের এখানে একজন মিষ্টির মানে এক মিষ্টির দোকানদার আছে। উনি হিন্দু ধর্মের মানুষ, কিন্তু ওনার দোকানের মিষ্টিগুলো অনেক টেস্টি হয়, নাম করা। তো আমি ওনাকে ফোন করে বললাম যে ভাই, আগামীকাল হচ্ছে আমি মসজিদে মিষ্টি দেবো, জুমার নামাজের সময় আমার 50 কেজি মিষ্টি লাগবে। উনি বলা আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো আমি তখন কী করলাম, প্রায় 10টার দিকে গেলাম মিষ্টি রিসিভ করার জন্য। যাওয়ার পর দেখতেছি যে আমার জন্য কোনো মিষ্টি রাখা নাই। তো আমি তখন ওনার যেই মানে ছিল, মালিক ছিল, হিন্দু মালিক, ওনাকে জিজ্ঞেস করলাম কি ভাই, আমি না মিষ্টি অর্ডার করলাম, আমার মিষ্টি কই? উনি তখন ওনার কারিগরকে বলতেছে কী রে, উনি যে মিষ্টি অর্ডার করছে 50 কেজি মিষ্টি বানাস নাই? কারিগর মুসলমান ছিল, ও বলে ভাই বানাচ্ছি রাখতেছে, আমি জানি না কীভাবে বিক্রি হয়ে গেছে। এবং আপনি আপনার হচ্ছে কেশিয়ারকে জিজ্ঞেস করেন যে কীভাবে এত মিষ্টি সে বিক্রি করছে। কেশিয়ার তখন বলে কাস্টমার আসছে, বিক্রি করছে এতটুকুই। আমি তখন মিষ্টি কারিগরকে বলতেছি কি বলেন, 50 কেজি মিষ্টি কয়েক ঘন্টার মধ্যে বেচা হয়ে গেল, এগুলো কি মানুষ খায়? তখন ওই মিষ্টির যে কারিগর ছিল সে একটা হেসেই আমাকে বলে যে কি বলেন ভাই, মিষ্টি কি আর সব মানুষে খায়? এটা তো মানুষরূপী বিভিন্ন জিনিসটাই কিনে নিয়ে যায়। আমি তখন বললাম কি বলেন, মানুষরূপী বিভিন্ন জিনিসটা তো মিষ্টি কিনে না নিয়ে তারা ইচ্ছে করলে, মানে তার তো হাওয়া, তার তো বাতাস, তারা তো যে কোনো সময় ওভাবেই নিতে পারে, ওভাবে নেয় না কেন? উনি বলেন না না না, এভাবে নিতে পারবে না, নিতে হলে আমাদেরকে টাকা দিয়ে কিনে তারপরে নিতে হবে। আমার খুব মনে পড়লো যে আমার কাছে অনেক কমপ্লেন আসে, জিন বা ভূতেরা নাকি মানুষদেরকে বিভিন্নভাবে ক্ষতি করে, আঘাত করে, মানুষকে মেরে ফেলে। আসলে সচরাচর একটা সত্য কথা বলি বন্ধুরা, জিন কিংবা ভূত সরাসরি মানুষকে কখনোই আঘাত করতে পারে না। মূলত আমরা কিছু মানুষ জাতি আমাদের নিজের স্বার্থের জন্য জিন বা ভূতকে আমরা নিজেরা বর্ষে এনে অন্য মানুষের ক্ষতি করার জন্য তাকে ব্যবহার করি। এতে জিনদের পাওয়ার অনেকটা বেড়ে যায়। মানুষ মানুষের ক্ষতি করার জন্যই জিনদেরকে ব্যবহার করে, এবং তার পরিণতি শেষ পর্যন্ত কতটা ভয়ঙ্কর হয় তারই জ্বলন্ত প্রমাণ এই মাহমুদ। আমি আশা করব মাহমুদের জীবনের গল্পটা আপনারা প্রত্যেকেই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এবং গল্প শেষে মাহমুদকে একটা চমৎকার কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মাহমুদ, আমার বাড়ি সিলেট জেলা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার বড় একটা বোন আর আমি। আমরা টোটাল 1 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে, কোনো এক ছোট্ট অজপাড়া গায়ে। বন্ধুগণ, আমি আমার বাবার প্রসঙ্গে বলে রাখি, কারণ আমাদের পরিবারটা ওই এলাকারই খুব নিম্নবিত্ত একটা পরিবার। আমার বাবা তেমন কিছুই করে না। আমার বাবা মূলত, আমি খুব দেখে আসছি যে বাবা অনেক ধর্মপ্রিয় মানুষ। ওই সময়টাতে অনেক মানুষ কিন্তু তাবলিগে যায়। তাবলিগ হয়তো আপনারা অনেকেই বুঝেন, আমি বুঝিয়ে বলি। বিভিন্ন মসজিদে কয়েকদিনের জন্য কাপড় চোপড়, খাবার দাবার নিয়ে হচ্ছে চলে যায়, ওই মসজিদে থাকে এবং মসজিদের আশেপাশে মানুষদেরকে কোরআন এবং দিনের আলোচনা শোনায়, ওই মসজিদেই সময় কাটায়। আমার বাবা বিশেষ করে তাবলিগে বেশি বেশি চলে যেত। আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে এমনি সামনি যা কয়েকদিন কাজকাম করতে পারতো, ওই টাকাগুলো জমিয়ে বাবা তাবলিগে চলে যেত। এরপরে আমাদের পরিবারের তেমন কোনো খোঁজ খবর আমার বাবা নিত না। আমি তখন খুব ছোট, আমি তখন প্রায়, আমার বয়স অত বেশি হবে না, 14 কি 15-এর কাছাকাছি হবে। আর আমার যে বড় বোনটা ছিল তার বয়স 17 থেকে 18 মতো হবে। তো আমার বড় বোনেরও প্রায় বিয়ের বয়স হয়ে গেছে, তাকেও বিয়ে দিতে হবে। এবং আমিও সে সময় কোনো পড়াশোনা করতাম না, মানে এলাকায় ঘুরে ঘুরে বেড়াতাম। আমার এই গল্পটা অনেক বছর আগে, প্রায় 1970 সালের দিকে। তো ওই সময় আসলে অত স্কুল, ইউনিভার্সিটি, কলেজ পড়াশোনা নিয়ে অত বেশি মানে মাতামাতি ছিল না। বাচ্চা পড়াশোনা করলে করবে, না করলে নাই, ওটা নিয়ে কোনো প্রতিকূলতা নাই। কিন্তু আমি খুব খেয়াল করে দেখতাম যে পড়াশোনা করি বা না করি, পেটের খাবার তো জোগাড় করতে হবে, খেতে তো হবে। আমার বাবা কোনোভাবে আমাদের এলাকার কোনো খোঁজ খবর নিত না। আমার কিংবা আমার বোনের মা, মানে মায়ের কোনো খোঁজ খবর বাবা নিত না। বাবা তাবলিগে গেছে 20 দিন, 25 দিন, 1 মাস, 2 মাস এবং 3 মাস পর্যন্ত বাবা তাবলিগে পড়ে থাকে। কিভাবে ওনার সংসার চলে এটা ওনার দেখার বিষয় না। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে আমার মা তখন হচ্ছে, আমাদের এলাকাতে চেয়ারম্যানের একটা বাড়ি ছিল, ওই চেয়ারম্যানের বাড়িতে আমার মা তখন টুকিটাকি কাজ করতো।
টুকিটাকি কাজ করে চেয়ারম্যান তখন আমার মাকে খাবার-দাবার বাবদ কিছু টাকা-পয়সা দিত এবং কিছু চাউল-টাউল দিত। ওইগুলো দিয়ে আমাদের সংসারটা বিশেষ করে চলতো। বাবা আসতো যাইতো কিন্তু কোনো টাকা-পয়সা দিত না। তো এইভাবে সময়গুলো কাটতে একটা পর্যায়ে আমার এলাকার মানুষগুলো আমার বাবাকে খুব বকা দেয়। মানে ধরে অনেক বকা দেয়, যেটা কেমন কথা, আপনার একটা ছেলে একটা মেয়ে তারা এত বড় হইছে, আপনি তাদের কোনো খোঁজখবর নেন না, তাদের সাথে কোনো কথাবার্তা বলেন না। আপনি সন্তানের খোঁজখবর না নিয়ে আপনি তাবলিগ জমাত নিয়ে পড়ে আছেন। তাবলিগ জমাত নিয়ে এভাবে পড়ে থাকলে কিছুই হবে না। আপনাকে প্রথমে নিজের ঘর সামলাতে হবে। আগে ঘর, তারপরে মসজিদ। এভাবে আমার বাবাকে বলে। কিন্তু তারপরেও বরাবর মতো আমার বাবার কোনো কাজ হয় না। না হওয়ার পরে আমার মা তখন কী করে, আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান থাকে, যে চেয়ারম্যানের বাড়িতে আমার মা মাঝে কাজ করতো, ওই চেয়ারম্যানের কাছে আমার মা তখন বিচার দেয় আমার বাবার সম্বন্ধে। বিচার দেওয়ার পরে আমাদের এলাকায় যিনি তাবলিগ বা জমাতের প্রধান ছিল সিলেটের, ওই লোকের কাছে তখন চেয়ারম্যান সাহেব যায়, গিয়ে ওই লোককে বলে যে আমার বাবাকে যাতে আর কোনোভাবে তাবলিগ জমাতের সাথে না রাখে। এভাবে বলে দেওয়ার পরে এরপরে আমার বাবাকে আর কেউ তাবলিগ জমাতে নেওয়া যায় না। সম্পূর্ণভাবে আব্বাকে ওখান থেকে বের করে দেয়। এবং বের করে দেওয়ার পরে আব্বা তখন প্রচুর পরিমাণ ডিপ্রেশনে পড়ে যায়। কারণ আব্বা কখনোই ঘরে থাকতে পারে না, হার্ট কোনো কাজ করতে পারে না। ভালো খাবার লাগবে, রেস্ট করতে হবে, কাজ করবে না। এটা হচ্ছে আমার বাবার কথা। এরপরে বাবা সর্বশেষ চলে যাচ্ছে হজরত শাহজালালের মাজারে। শাহজালাল সাহেবের মাজারে গিয়ে বাবা তখন ওখানেই পড়ে থাকে। বিভিন্ন মানুষকে তাবিজ তুমান এটা সেটা দেয়, এভাবেই পড়ে থাকে। ওই 2 টাকা 4 টাকা যা ইনকাম করে ওইটা ফ্যামিলিতে দেয়, দিল না দিলে নাই। বাবার কোনো খোঁজ খবর আর কেউ নিতেছে না। এইভাবেই মা তখন চেয়ারম্যান সাহেব আমার মাকে বলে যে ভালো করে আমার বাড়িতে কাজ করো, আমি তোমাকে টাকা বাড়াই দিব, আর দেখে শুনে তোমার মেয়েকে একটা বিয়েরও ব্যবস্থা করে দিব। যাই হোক, আলহামদুলিল্লাহ আমিও তখন টুকিটাকি মানুষের সাথে বাইরে এটা সেটা যখন যে ধরনের কাজ পাই সেই ধরনের কাজ করি। 2-4 টাকা যাই ইনকাম হোক, মায়ের তো কাজে আসবে। ওই সুবাদে আমি তখন কাজকাম করতেছি। এভাবে কাজকাম করতে একদিন মা, মানে রাতের বেলায় কিন্তু আমি এক পাশে, আমার মা মধ্যে, আর আমার বোন আরেক পাশে ঘুমাইতো। তো রাতের বেলায় শুয়ে আমার মা বলতেছে, হায় রে, একটা মানুষের উপর থেকে যতটা ভালো মনে হয় কিন্তু ভিতর থেকে মানুষটা ততটাই খারাপ, এগুলো বলে মা। মানে আমার মায়ের একটা ভালো অভ্যাস ছিল কি, যত যাই হইতো বাইরে আমার সাথে আর আমার ছোটো বোনের সাথে শেয়ার করতো মা, মানে সব কিছু বলতো। তো সরি, আমার বড় বোনের সাথে শেয়ার করতো। তো আমার বড় বোন তখন বলতেছে, কী হয়েছে মা, তুমি কি বলতেছো? তো আমার মা তখন বলতেছিল যে দেখ, চেয়ারম্যানকে আমরা কত ভালো মনে করি, অথচ চেয়ারম্যান কী জিনিস এটা আল্লাহ পাকে ভালো জানে, ওরকম। আমি তখন বলি যে কী করছে চেয়ারম্যান, দেখি বলো তো। আমার বোন তখন বলতেছে যে না মা, ওর সামনে কিছু বইলো না, ওর মুখ পাতলা, মানুষের কাছে বলে দিবে। আমার সামনে আর আমার মা বললো না। তো না বলার পরে যাই হোক, এভাবে সময় কেটে গেল। কয়েকদিন পরে এলাকার ভিতরে একটা গুজব সৃষ্টি হয়ে গেল। আমার মায়ের সাথে ওই বাড়িতে আরেকটা মেয়ে কাজ করতো, নাম হচ্ছে সালেহা। তো সালেহা খালা করতো কি, মানে কন্টিনিউ চেয়ারম্যানের বাড়িতে রাত দিন মিলে থাকতো। আমার মা তো দিনে যেত, আবার দিনেই চলে আসতো। তো লোক মারফতে জানা যায় ওই যে চেয়ারম্যানের বাড়িতে কন্টিনিউ কাজ করতো সালেহা নাকি বাচ্চা কনসেপ্ট করে, সালেহার পেটে নাকি বাচ্চা আসে। তো এটা তখন সালেহা কিন্তু, মানে ওনার কিন্তু বিয়ে হয় নাই, অনেক বছর হয়েছে, ওনার প্রায় 25-26 বছরের মতো হয়ে গেছে, কিন্তু বিয়ে বসে নাই। চেয়ারম্যান কোত্থেকে ওনাকে আনছে, ওই চেয়ারম্যানের বাড়িতে উনি কাজ করতেছে। তো যখন বাচ্চা কনসেপ্ট করে ওই সময়টাতে এই ধরনের মানে খারাপ কাজগুলো, কারো বাচ্চা হবে বা বাবা ছাড়া বাচ্চা হওয়া, এগুলো আসলে মানে আজকের সোসাইটির মতো না, অতটা সহজে ব্যাপারগুলো সলভ হতো না। ওই সময় ব্যাপারগুলো অনেক ডিফিকাল্ট ছিল, অনেক হার্ড ছিল, অনেক কঠিনভাবে মানুষ এগুলো নিয়ে রিসার্চ করতো, অনেক মানে খারাপ অবস্থা ছিল। তো তারপরে সালেহা খালাগুলো কি, ওনার যখন পেটে বাচ্চা আসছে তখন চেয়ারম্যানের বাড়িতে ওভাবে এই জিনিসটা চেয়ারম্যান কারো কাছে প্রোটেস্ট করে না বা কাউকে বলে না, উনিও চেয়ারম্যানের বাড়িতেই থাকতেছে। তো কথাটা পুরো এলাকাতে ছড়াই গেছে। তো ছড়াই যাওয়ার পরে চেয়ারম্যানের এগেইনস্টে আরেকজন লোক আছে না, মানে যিনি নিজেও চেয়ারম্যান ইলেকশন করেছিল, পাশ করে নাই, ওই লোকটা তখন করে কি, সালেহারে কেমনে সালেহার সাথে যোগাযোগ করাইয়া সালেহারে উনি ওনার বাড়িতে নিয়ে আসে। ওনার বাড়িতে নিয়ে আসার পরে তখন উনি সালেহাকে বলতেছে যে তোর পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চা কোত্থেকে আসছে এটা বল। তখন সালেহা ডিরেক্টলি বলে যে চেয়ারম্যানের সাথে তার সম্পর্ক আছে, বলে চেয়ারম্যানের সাথে আমার সম্পর্ক ছিল এবং এটা চেয়ারম্যানের বাচ্চা। এটা নিয়ে তখন আমাদের এলাকাতে তুমুল পরিমাণ ঝগড়াঝাটি লেগে যায়। মানে আমাদের এলাকায় যে চেয়ারম্যানের কথা সালেহা বলল, ওই চেয়ারম্যান আমাদের এলাকার মানুষের কাছে সম্পূর্ণরূপে ফেরেস্তা। মানে উনি ফেরেস্তা, দুঃখে সুখে প্রতিটা মানুষের আশেপাশে উনি থাকে। মানে মানুষকে উনি মনে করে যে এই ইউনিয়নে যতগুলো পরিবার আছে প্রত্যেকটা পরিবারের উনি একজন মানে সদস্য, এরকম করে পরিবারে মানে এই পরিষদের মানুষগুলোর সাথে চেয়ারম্যান মিশে। তো এই চেয়ারম্যানের নামে এত বড় বদনাম, তা তো আর মেনে নেওয়া যায় না।
মেনে না নেওয়া যাওয়ার মেনে না নেওয়ার পরিপ্রেক্ষিতে তখন এটি নিয়ে অনেক বড় ঝামেলা হয়। চেয়ারম্যানের এগেইনস্টে যে আছে সে তখন এই ব্যাপারটা নিয়ে খুব সিনক্রেট করতে থাকে, যেটা কিভাবে করলো, কেন করলো, এবং এই মেয়েকে নিয়ে তখন থানা পুলিশ করতে থাকে। থানা থেকে পুলিশ আসে, পুলিশ আসার পরে এটা মেয়ের এমনি সামনে মেয়ের কাছ থেকে জবানবন্দি নেয়, এবং জবানবন্দি নেওয়ার পরে ওই চেয়ারম্যানকে তখন পুলিশে ধরে নিয়ে যায়। পুলিশ ধরে নিয়ে যায়, আর সালেহা হচ্ছে তখন যে চেয়ারম্যানের এগেইনস্টে যিনি ছিল ওনার বাড়িতে থাকতো, ওই বাড়িতে কাজ করতো। আমার মা তখন চেয়ারম্যানের বাড়িতে কন্টিনিউ থাকা শুরু করছে, কারণ যেহেতু সালেহা নাই, চেয়ারম্যানের বউ আছে, বাচ্চা আছে, ওদের সাথে মা কন্টিনিউ থাকতেছে, এবং দিনের বেলা আমাদের সাথে দেখা করে, রাতের বেলা ওখানেই থাকে, এবং রাতের বেলা আমি আর আমার বড় বোন একসাথেই ঘুমাই। যাই হোক, আলহামদুলিল্লাহ এভাবেই সময়গুলো কাটতেছে, কোনো প্রবলেম নাই, কোনো ঝামেলা নাই, সব কিছু মিলিয়ে ঠিক আছে। তো এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ওই চেয়ারম্যান কেমনে আবার ছাড়া পাইছে, কেমনে ছাড়া পাইছে। চেয়ারম্যান ছাড়া পাওয়ার 20 থেকে 25 দিন পরে হঠাৎ করে হচ্ছে একদিন রাতের বেলায়, শেষ রাতের দিকে, ফজরের কিছুক্ষণ আগে গ্রামের মধ্যে চিৎকারের শব্দ শোনা যায়, প্রচুর চিৎকার চেঁচামেচি। তো সবাই তখন ঘুম থেকে উঠে, আমিও দৌড়ে ঘুম থেকে উঠার পরে দেখতে পাই আমাদের সরা ক্ষেত বলতে একটা জায়গা আছে, ওই সরা ক্ষেতে এক আম গাছের সাথে সালেহার লাশ ঝুলে আছে। সালেহার লাশ ঝুলে আছে দেখে মনে হয় যে সালেহা খালা আত্মহত্যা করছে, এমন অবস্থা উনি ঝুলে আছে। তো তখন আমি তো অত ছোটো মানুষ, অত কিছু বুঝি না, গ্রামের মানুষ তখন সবাই ধরে টরে সালেহাকে ওইখান থেকে নামায়, কষ্ট করে নামানোর পরে পুলিশকে ফোন করা হয়, পুলিশে সোনার লাশ নিয়ে যায়, এবং লাশ হচ্ছে পরে ময়নাতদন্ত করে সব কিছুর উপরে লাশকে মাটি দিয়ে দেওয়া হয়। এই লাশ মাটি দেওয়ার পর থেকে শুরু হয় সবচেয়ে বড় সমস্যা। সালেহাকে যখন মাটি দিয়ে দেওয়া হয়, মাটি দেওয়ার পরে আমার মায়ের সাথে সর্বপ্রথম এই ঘটনাটা ঘটে। আমার মা একদিন চেয়ারম্যানের বাড়ি থেকে দুপুরবেলা কাজ শেষে আসার সময় আমার মা দেখতে পায় যেই কবরে, যে কবরস্থানে সালেহাকে মাটি দেওয়া হয়েছে, সালেহা নাকি ওই কবরের উপর উঠে বসে আছে। একেবারে বড় পরন্ত দুপুরে জোহরের পরে আমার মা বাড়িতে আসার সময় এই দৃশ্য দেখার পরে মা তখন খুব ভয় পায়, প্রতিরক্ত ভয় পায়। আর এই যে ঘটনাগুলো ঘটতেছে, আমার বাবা কিন্তু আর আমাদের এলাকাতে আসতেছে না। বাবা কিন্তু ওনার মতো করেই উনি ওই মাজারেই পড়ে আছে, মাজারেই থাকতেছে, ওইখানেই ঘুমাচ্ছে। আমাদের প্রতি ওনার কোনো কেয়ারিং নাই। পরে আমার মা এসে আমার কাছে বলে, আমার বোনের কাছে বলে, এমন ঘটনা, আমি সালেহারে দেখলাম কবরের উপরে বসে আছে। তো আমার মা আবার ওই সময় কিন্তু ওই সালটা এরকম একটা সময় ছিল, ওই সময় কিন্তু জিন ভূতের রূপে মানুষের প্রচুর বিশ্বাস ছিল। এখন হয়তো মানুষ এটাকে খুব একটা বিশ্বাস করে না, কিন্তু ওই সময় এটার উপরে অসম্ভব বিশ্বাস ছিল। তো সেই বিশ্বাসের নিরীক্ষে আমার বড় বোন আর আমি এটাতে বিশ্বাস করলাম। বিশ্বাস করার পরে আমাদের এলাকায় যে মসজিদ আছে, মসজিদের একজন ইমাম ছিল, উনি অনেক বয়স্ক। ওই মসজিদের ইমামের কাছে আমার মা আমাকে আর আমার বোনকে নিয়ে ঘটনাটা বলে যে এমন ঘটনা। ইমাম সাহেব তখন আমার মাকে বলে যে শুধু তোমার সাথে না, আমার সাথেও বেশ কয়েকবার সালেহার দেখা হয়েছে। তো এটা বলার পর আমার মা তখন প্রচণ্ড রকমের আতঙ্ক, ভয় পেয়ে যায়। তখন ওই ইমাম সাহেব গ্রামের যাতে কোনো সমস্যা না হয়, প্রবলেম না হয়, এই জন্য আমার মাকে বলে দিল যে একটা কাজ করো, তোমার সাথে যেটা হওয়ার হয়েছে এটা তুমি গ্রামের কারো কাছে বইলো না, গ্রামের কারো কাছে না বলে ব্যাপারটা তুমি তোমার মতো করে ঠান্ডা মাথায় ব্যাপারটা সলভ করো। মাকে এটা বলে। মা তখন আর কারো কাছে বলে না, কিন্তু এরপর থেকে আস্তে আস্তে প্রায় গ্রামের প্রত্যেকটা মানুষকেই সালেহা খালা দেখা দেয়, বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় এভাবে মানুষের সাথে দেখা দেয়। তখন 1 জন 2 জন 3 জন করে এরকম দেখা দিতে দিতে দেখা যায় পুরো গ্রামে ছড়াই গেছে যে সালেহা বিভিন্ন রূপ নিয়ে গ্রামে ঘুরে বেড়ায়। অবস্থাটা এরকম হয়েছে যে রাতের বেলায় কারো ঘরে কেউ যদি একজন মরেও যায়, আরেকজনে ঘরের দরজা খুলে যায় না। রাতের বেলায় মানুষ বাথরুম করার জন্য, ওই সময় কিন্তু বাথরুম করার জন্য প্রত্যেকের বাথরুমে হচ্ছে বাসার বাইরে ছিল, বাসার বাইরে অনেক দূরে বাথরুম ছিল। কিন্তু এই ঘটনার পরে সবাই ঘরের মধ্যে বাথরুম খুলে ফেলছে। রাতের বেলায় মহিলারা ঘরে ঢোকার সময় এরকম টোয়া নিয়ে ঢুকতো বাথরুম করার জন্য, যাতে বাথরুমের জন্য বাইরে যাওয়া না লাগে। এত পরিমাণের আতঙ্ক পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এবং আমার মাও দিনে দুপুরে চেয়ারম্যানের বাড়িতে যায়, রাতের বেলায় আমাদেরকে সহ নিয়ে যায়, মা একা থাকে না। আমরা সহ সন্ধ্যার সময় মায়ের সাথে চলে যাই, গিয়ে চেয়ারম্যানের বাড়িতে আমরা সহ থাকি। গ্রামের মানুষগুলোর মাঝে কেউ তখন সন্দেহ করে যে চেয়ারম্যানের সম্ভবত সালেহাকে মারছে, আবার কেউ বলে চেয়ারম্যান যদি মারবে তাহলে ফাঁসি দেওয়া অবস্থায় কেন তাকে পাওয়া গেছে। এটার কোনো সঠিক উত্তর আসলে কেউ দিতে পারতেছে না যে সালেহা আসলে অ্যাকচুয়ালি মারা গেছিলো কীভাবে। তো যাই হোক, দিন আর রাতগুলো এভাবে কাটতে দেখা যায় মানুষ যখন মাঠে কাজ করতে যায়, মাঠে কাজ করতে গেলে তারা মাঠে তো খাবার নিয়ে যায়, খাবার খাওয়ার জন্য খাবার নিয়ে যায়। খাবার খাইতে বসছে, দেখে সালেহা বৈশা বলতেছে আমার খাবার দাও, আমার পেটে খিদা লাগছে। এরকম করে সালেহার কথা শুনতে পায় বিভিন্ন মানুষ। তো গ্রামেরও তখন কাম বন্ধ হয়ে যায়, মানুষ মাঠে ঘাটেও আর কাজ করে না। পুরো ভূতের এলাকা নামে আমাদের গ্রামটা পরিচিত হয়ে যায়।
আশেপাশের কোনো মানুষ আমাদের গ্রামের সাথে কোনো সম্পর্ক রাখে না। কারণে অকারণে আমাদের গ্রামের মধ্যে আর আসেও না। সমস্যাটা এত পরিমাণে তীব্র হয়ে যায় যে আমাদের গ্রামের মেয়েদেরকে অন্য গ্রামের কোনো ছেলেরা বিয়ে করে না, বা অন্য গ্রামের কোনো মেয়েদেরকে আমাদের গ্রামের ছেলেদের কাছে বিয়ে দেওয়া হয় না। সম্পূর্ণভাবে আমাদের এই গ্রামটা একঘরা গ্রামে পরিণত হয়ে যায়। দিন আর রাতগুলো যখন এভাবে কাটতেছিল, একটা পর্যায়ে আমার ওই চেয়ারম্যান তখন সিদ্ধান্ত নিল যে না, এটার একটা সুরাহার করতে হবে, এটা একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে এভাবে কিভাবে চলবে। তো ওই সময় একদিন শুক্রবারে আমার বাবা বাড়িতে আসছে। আমার বাবা ওই সময় আবার একটু মাঝে মাঝে বাড়িতে বেশি আসতো। যখন মায়ের মুখে শুনতে পাইছে যে গ্রামে বিভিন্ন মানে জিন ভূতেরা প্রবলেম করতেছে, এগুলো যখন মায়ের মুখে শুনতে পারছে, এরপরে উনি তখন হচ্ছে মানে মানে বারবার বাড়িতে আসতো। আমার বাবা বাড়িতে আসতো। তো আসার পরে একদিন বাবা বাড়িতে আসছে, আসার পরে চেয়ারম্যান মনে হয় আমার বাবাকে দেখছে রাস্তায় না কোথায়। দেখার পর আমার মাকে বলছে যে সন্ধ্যার সময় আপনার স্বামীরা আমার কাছে আসতে বললেন, এটা বলে। তো বাবা তখন যাওয়ার সময় আমাকে সহ সাথে করে নিয়ে যায় চেয়ারম্যানের বাড়িতে। যাওয়ার পরে চেয়ারম্যান তখন আমার আব্বার সাথে কথা বলে বুঝায় যে ভাই রে, আপনারা এত করে বললাম যে আপনি তাবলিগ মাজার এগুলো ছেড়ে দিয়ে আপনি একটু দিন দুনিয়ার কাজে আসেন, কাজকাম করেন, নামাজ পড়েন, অতটুকুই তো আল্লাহ পাবেন, কেন আপনাকে এত মানে ধর্মের পিছনে এতটা ইয়ে করতে হবে, ওগুলো বলে। আমার আব্বাই বরাবরের মতো যেটা বুঝে, আর যেটা বুঝে না ওইটা আমার আব্বাকে দুনিয়ার কেউ বুঝাইতে পারবে না। চেয়ারম্যান বুঝায় কোনো কাজ হয় না। তো লাস্টে চেয়ারম্যান বলতেছে, আচ্ছা আপনি তো অনেক দিন ধরে তাবলিগ করলেন, জামাত করলেন, মাজারে পড়ে আছেন, এখন আমাদের গ্রামের এই সমস্যাটা সমাধান করে দেন না, আমরা তো এই ধরনের একটা সমস্যাতে পড়ছি। তো আমার বাবা তখন বলতেছে, দেখেন আমি তো জিন ভূত নিয়ে কাজ করি না, আমি দিন দুনিয়ার মানুষ, আমি নামাজ কালাম পড়ি, মানুষকে ভালোর পথে দাওয়াত দিই, কিন্তু আমি তো এগুলো করি না। আমার বাবা তখন মানে চেয়ারম্যান তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে আপনি করেন না, এটা আমি মানলাম, কিন্তু আপনার হাতে বা আপনার আশেপাশে এমন কোনো লোক আছে কি না যাকে দিয়ে আমরা এই সমস্যাটা থেকে মুক্তি পাবো? গ্রামটা তো পুরো ভূতের গ্রাম নামে পরিচিত হয়ে গেছে। আশেপাশের কোনো গ্রামের মানুষ আমাদের গ্রামে আসে না। আমাদের গ্রামের মানুষ সন্ধ্যার পরে কোনো গ্রামে যাইতেও পারে না। সন্ধ্যার সাথে সাথে গ্রামের দোকানপাট সব কিছু বন্ধ হয়ে যায়। এখন এটার একটা ভালো ব্যবস্থা আপনি করে দেন না। আমার বাবাকে যখন ওভাবে বলে, আমার বাবা তখন বলে, দেখেন আমার কাছে কিছুই নাই, তবে আমি একটা ঠিকানা দিতে পারি, ওই ঠিকানা অনুসারে আপনারা গিয়ে দেখেন যে আপনাদের কোনো কাজ হয় কি না। রংপুরের একটা লোক আমাদের মাজারে মাঝে মাঝে আসতো, হজরত শাহজালালের মাজারে আসতো, এসে হচ্ছে উনি দোয়া দরুদ পড়তো, আমার সাথে ওনার ভালো সম্পর্ক আছে, ওনার গ্রামের ঠিকানা আমার কাছে আছে, আপনারা তার সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ করতে পারেন, তাকে জিজ্ঞেস করে তিনি হয়তো কিছু একটা বলতে পারে। এরপরে চেয়ারম্যান করে কি আমার ওই লোকের কাছ থেকে মানে আমার আব্বার কাছ থেকে ওই লোকের ঠিকানা নেয়। তখন তো আসলে মোবাইল ফোন ছিল না, সব কিছু চিঠিতেই হচ্ছে আদান প্রদান হতো। তো তখন ওই চেয়ারম্যান করে ওই লোকের কাছে চিঠি লেখে, রংপুরের ওই লোকের কাছে চিঠি লিখে চেয়ারম্যান তখন ডাকের মাধ্যমে এটা পাঠায়। পাঠানোর প্রায় 15 দিন পরে ওই লোক তখন হচ্ছে আমাদের গ্রামে আসে, এসে সরাসরি চেয়ারম্যানের বাড়িতে যায়, চেয়ারম্যানের সাথে দেখা করার পরে চেয়ারম্যান তখন তার কাছে সমস্ত ঘটনা খুলে বলেছে, এমন এমন ঘটনা, আমি সব কিছু এরকম, এখন কি করবেন আপনি একটা ভালো ব্যবস্থা করেন, আমরা শুনেছি আপনি অনেক দিন দুনিয়া নিয়ে কাজ করেন, আপনি অনেক ভালো মানুষ, জিনভূত আপনি দূর হইতে পারবেন। তো ওই লোকটা তখন বলতেছে যে দেখেন আমার বাড়ি হচ্ছে অনেক দূরে রংপুর, আর আপনাদের গ্রাম হচ্ছে এখানে, আপনাদের গ্রামে যদি এটা চিকিৎসা করতে হয় তাহলে আমাকে 5 থেকে 6 মাস এই গ্রামে থাকতে হবে, কিন্তু আমি তো আমার বউ আর বাচ্চাকে রেখে 5-6 মাস থাকতে পারবো না। ওই সময় চেয়ারম্যান তখন বলে যে ঠিক আছে আপনি একটা কাজ করেন, আপনার সংসারে কে কে আছে? বলে আমার বাবা মা নাই, আছে আমার একটা মেয়ে আর হচ্ছে একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, ছেলেটা আসবে না, আর আমার হচ্ছে আছে, আমার একটা মেয়ে আছে, ছোট মেয়ে। তো বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ছোট মেয়ে আর আপনার বউকে নিয়ে আপনি এখানে চলে আসেন, এটা বলার পরে আমরা আপনাকে ঘর তোলার ব্যবস্থা করে দেবো। তখন বলে ঠিক আছে আমরা 15 দিন পরে আসবো, আপনি 15 দিনের ভিতরে আমার ঘর দুয়ার সব কিছুর ব্যবস্থা করেন। এরপরে চেয়ারম্যান গ্রামের প্রত্যেক মানুষকে বলতেছে সবার কাছ থেকে টাকা টুকা চান্দা টান্দা উঠে একটা ঘর বানায়। ঘর বানানোর পরে ওই ঘরের ভিতরে তখন হচ্ছে ওই লোককে আনা হয়, মানে ওই লোক তখন হচ্ছে থেকে আসে, রংপুর থেকে আসে, উনি ওনার আরেকটা মেয়ে, আর হচ্ছে মেয়েটা সম্ভবত আমার একটু ছোট হবে এরকম। তো আনার পরে এখানে তখন তারা থাকতে শুরু করে, এবং এই লোক সকাল সন্ধ্যা পুরো গ্রামে ঘুরে, মানে এমন অবস্থা যে গ্রামে তখন ভয়ের আর কোনো আতঙ্ক নাই। উনি বিভিন্ন রকমের মন্ত্র পড়ে আগুন নিয়ে গ্রামের চারপাশে ঘুরতে থাকে আর বলতে থাকে সাবধান সাবধান, গ্রামে ঢুকিস না, গ্রামে ঢুকলে বাঁচতে পারবি না। এগুলো বলে পুরো গ্রামে ঘুটঘুটে রাতের অন্ধকারে উনি হেঁটে বেড়ায়, এবং এত পরিমাণের আতঙ্ক গ্রামে ছড়িয়ে যায় যে মানে উনি আসার পর থেকে মোটামুটি একটু রিল্যাক্সে হয়ে যায়। গ্রামের মানুষ আস্তে আস্তে রাতের বেলায় বের হওয়ার জন্য একটু সাহস পায়। মানে এরকম হইতো যে গ্রীষ্মের গরমে পর্যন্ত মানুষ ঘরের ভিতরে গরমে সিদ্ধ হয়ে যাইতো, কারণ ওই সময় তো এত ইলেকট্রিসিটি ছিল না, ফ্যান ছিল না। এরপরেও মানুষ তাদের ঘরের দরজা কিংবা জানালা কখনো খুলতো না, কারণ দরজা জানালা খুললে যদি সালেহা চলে আসে এই ভয়ে তখন সব কিছু বন্ধ করে রাখতো। তো ওই লোকটা যখন আমাদের গ্রামে আসে তখন আস্তে আস্তে মানুষ ঘর থেকে রাতের বেলা একটু বের হতেছে। সময়গুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমাদের গ্রামের আর কোনো মানুষই সালেহাকে দেখতে পায় না। সালেহার যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা আমাদের গ্রামে আর নাই।
আমাদের গ্রামে আর নাই। আমাদের এই গ্রামে না থাকার পরে তখন ওই লোকটা মানে যে লোকটা আমাদের গ্রামে আসছিল ওনার বউ আর বাচ্চা সহ ওনার ওয়াইফের সাথে আমার মায়ের আবার সম্পর্কটা অনেক ভালো হয়ে যায়। ওনার ওয়াইফ রংপুরে বাসায় কথা বলতো, তো আমাদের এখানে আসে, মেয়েটাকে নিয়ে আসে, ওনার মেয়েকে নিয়ে আসে। আমার মায়ের সাথে আলাপ আলোচনা গল্প করতে করতে আমার মায়ের বান্ধবীর মতো হয়ে যায় এবং ওনাদেরকে চেয়ারম্যান যে জায়গাটা দেয় ওটা আমাদের বাড়ির পাশেরই একটা জায়গা দিয়ে দেয়। যাই হোক, এরপরে চেয়ারম্যান যখন এই জায়গাটা দিয়ে দেয় তখন এই রাতের বেলায় মানে এই সমস্যাটা যখন সম্পূর্ণরকমে শেষ হয়ে যায় তখন এই লোকটা চলে যাবে, মানে উনি চলে যাবে এবং উনি চলে যাবে ওনার বউ আর বাচ্চা নিয়ে। তো আমিও তখন খুব মন খারাপ করি, আমার মা অনেক মন খারাপ করে, আমার বড় বোনটা অনেক মন খারাপ করে যে আমাদের পরিবারের মতোই তারা ছিল, তাদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। আমার মা তখন গিয়ে চেয়ারম্যানকে বলে যে দেখেন চেয়ারম্যান সাহেব, একটা কথা বলি মনে রাখেন যে এটা যে এতদিন পর্যন্ত যে সমস্যা করতে এখন আর সমস্যা করে না এই লোকটা আসার পর থেকে। এখন এই লোকটা যদি চলে যায়, যদি গ্রামে আবার এই সমস্যাটা ঢুকে তাহলে কি করবেন? আর এই লোকটা যেহেতু এত মাস ধরে আমাদের গ্রামে ছিল, তার মানে ওনাকে যদি বলেন উনি সারা জীবন আমাদের গ্রামে থাকবে, এরকম একটা বুজুর্গ দিনদার একজন মানুষ যদি আমাদের গ্রামে থাকে তাহলে এটা তো আমাদের গ্রামের জন্যই মঙ্গল, তাই নয় কি? এইভাবে আমার মা তখন চেয়ারম্যানকে বুঝানোর পরে চেয়ারম্যান তখন বলে হ্যাঁ আপনার আইডিয়া তো ঠিক আছে, আমি তো আপনার আইডিয়াতে মেনে নিলাম, ঠিক আছে। তখন আমার মানে চেয়ারম্যান করে কি ওই লোকের সাথে কথাবার্তা বলতেছে যে আপনি আমাদের বাসায় থাকেন, আপনার যা লাগে মানে যত যা লাগে কোনো সমস্যা নাই, আমরা সব কিছু দেখবো, আপনার মেয়ে আপনার ছেলে সব কিছু। তো উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে থাকতে পারি, তবে আমি এখন আমার যে জায়গাটা আছে এই জায়গায় দিলে আমি থাকবো না, ওইখানে একটা মাদ্রাসা আছে না, আমাদের এলাকাতে একটা বড় মাদ্রাসা আছে, মাদ্রাসাটা ওই সময় চলতো না, মানে এই প্রবলেমের কারণে মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে। মাদ্রাসার একজন হুজুর ছিল, হুজুরও মাদ্রাসা থেকে পালিয়ে গেছে। তখন ওই লোকটা বলতেছে আমাকে মাদ্রাসার পাশে একটা জায়গা দিতে হবে, আমি ওখানে নিজের টাকায় ঘর বানাবো, ঘর বানিয়ে ওখানে থাকবো এবং গ্রামের পোলাপাইনদেরকে আমি মাদ্রাসায় পড়াবো। যদি এই ধরনের সুযোগ সুবিধা আমাকে দেন তাহলেই হচ্ছে আমি আপনাদের গ্রামে থাকবো, আদারওয়াইজ আমি থাকবো না। তো ইমাম সাহেব তখন হচ্ছে আমাদের চেয়ারম্যান বলতেছিল আমাদের মসজিদে তো ইমাম আছে, বলে ইমাম থাকুক, আমি প্রয়োজনে মুয়াজ্জিনি করবো, আজান দিব এবং হচ্ছে বাচ্চা পড়াবো, আমি আমার বউ বাচ্চা নিয়ে থাকবো, আমার নিজের টাকায় ঘর বানাবো, কারো কাছ থেকে চান্দা নিব না। এটা বলার পরে চেয়ারম্যান বলতেছে তাহলে তো আলহামদুলিল্লাহ, এটা যেরকম জায়গা ওইটা ওই রকম জায়গা। তারপরে মসজিদের মানে মাদ্রাসার একদম পাশেই হচ্ছে খুব সুন্দর করে উনি বিটা পুড়িয়ে ওখানে একটা ঘর বানায়। ঘর বানানোর পরে উনি ওনার বউ আর বাচ্চা নিয়ে ওখানে থাকতেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আর কোনো প্রবলেম নাই, উনিও অনেক ভালো মানুষ, মানে কথাবার্তা দেখে কথাবার্তা শুনে বোঝা যায় যে যথার্থ ধর্মপ্রিয় একজন মানুষ। এইভাবে উনি আমাদের এই গ্রামে প্রায় 3 মাসের মতো থাকে। 3 মাস পর্যন্ত ওনার যে একটা ছেলে আছে ওই ছেলে 3 মাস পর্যন্ত আমাদের এই গ্রামে আসে নাই। প্রায় 3 থেকে 4 মাস যখন পারিয়ে যায় তখনই না আমাদের এলাকার চেয়ারম্যানকে বলে যে আমি তো সব সমস্যার সমাধান করে দিলাম, আপনাদের গ্রামে তার কোনো সমস্যা নাই, এখন আমার ছেলে একটা মাদ্রাসায় পড়াশোনা করে অন্য একটা জায়গায়, ও ছেলেটা অনেক বড় হয়েছে কিন্তু আমারও তো একটু বয়স হয়েছে, আমি চাচ্ছিলাম যে এখন মানে ওই সময় কিন্তু মাদ্রাসার মধ্যে অনেক বাচ্চারা পড়াশোনা করতো, প্রায় 50 থেকে 60 জনের মতো বাচ্চা ছিল। তো তখন হচ্ছে আমাদের চেয়ারম্যানকে এই হুজুর বলতেছিল, মানে ওই রংপুরের লোকটা বলতেছিল আমার ছেলেটা মোটামুটি হাফেজ হয়ে গেছে, কোরআনে হাফেজ হয়ে গেছে, আমি আমার ছেলেটাকে নিয়ে আসি, আমার ছেলেটা এখানে করবে মানে বাচ্চা পড়াবে, তাহলে আপনি কি বলেন? চেয়ারম্যান বলে ভালো, আপনি পড়ান আর আপনার বাচ্চা পড়ার কথা তো একই, সমস্যা কি? এরপরে উনি কী করে ওনার যে ছেলে আছে ওই ছেলেকে নিয়ে আসে। একদিন ফজরের সময় আমি সব ফজরের নামাজ পড়ি, ওই ছেলেকে সবার সাথে পরিচয় করাই দেয়। পরিচয় করাই দেওয়ার পরে আমরা আবার যখন জোহরের নামাজ পড়তে যাই ওই ছেলে তখন আমাদের সাথে নামাজ পড়তে আসে। আসার পর আমাদের যিনি ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব বলতেছে ওই সময় চেয়ারম্যানও ছিল, আমাদের সাথে চেয়ারম্যানও ছিল, ইমাম সাহেব তখন ওই ছেলেকে বলতেছে যে বাবু তুমি একটা কাজ করো, নামাজ তুমিই পড়াও, তুমি নামাজ পড়াও, এটা বলে। তো বলার পরে তখন ওই ছেলে তখন নামাজ পড়ায়, আর ওর মানে সূরা কেরাতগুলো এত সুন্দর ছিল, এত সই ছিল, এত মধুর ছিল। তখন ওই চেয়ারম্যান আমাদের ইমাম সাহেবকে বলতেছে যে শোনেন ইমাম সাহেব, আপনি তো দীর্ঘ বছর ধরে এখানে চাকরি করেন, কিছু মনে করেন না, আপনার যেই বেতন এই বেতন থাকবে, আপনার ওই বেতন আমরা কাটবো না, আপনিও মসজিদে থাকেন, কিন্তু আজ থেকে ইমামতি করবে মোহাম্মদ আলী, মানে ওই ছেলের নাম ছিল মোহাম্মদ আলী। তো বলতেছে যে আজ থেকে ইমামতি করবে মোহাম্মদ আলী, আপনিও মসজিদে থাকবেন, আমরা মোহাম্মদ আলীকে যেই বেতন দিব আপনাকেও সেম একই বেতন দিব। এটা বলার পরে আমাদের ইমাম সাহেবও অনেক ভালো মানুষ ছিল। ইমাম সাহেব বলে তাহলে আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই, একটা যুবক বয়সের একটা ছেলে দিনের পথে আসবে, নামাজ পড়াবে, তারপর সে কোরআনে হাফেজ, তাহলে আমার তো কোনো আপত্তি থাকতেই পারে না। যাই হোক আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেবের কথায় তখন হচ্ছে আমাদের ওই মসজিদের ইমাম সম্পূর্ণ ব্যাপারটা মেনে নেয়। মেনে নেওয়ার ফলে এরপরে মোহাম্মদ আলী আমাদের মসজিদে নামাজ পড়ায়, সকালে বাচ্চা পড়ায়। আমাদের পুরো গ্রামে উনি একেবারে দিনদার, মানে একদম দিনদার খাঁটি মুসলিম একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের পথে চলে, আল্লাহ বিল্লাহ করে, যথেষ্ট ভালো মানুষ। এবং ওনার যে ছোটো বোন, ওনার ছোটো বোনের নাম ছিল হচ্ছে আসিয়াও যথেষ্ট ভালো।
ওখানে মাদ্রাসায় পড়াশোনা করে, ভাইয়ের কাছে পড়াশোনা করে সমস্ত দিক থেকে ভালো। ওনাদের সাথে আমাদের সম্পর্কটা একেবারে মধুর একটা সম্পর্ক যাচ্ছিল। মধুর একটা সম্পর্ক, কোনো সমস্যা নাই, কারো কোনো প্রবলেম নাই। সবাই মোটামুটি অনেক ভালোই আছে। এভাবে দিন আর রাতগুলো যেতে, যেতে একটা পর্যায়ে ওই মোহাম্মদ আলী, আমার মানে মোহাম্মদ আলীর যে বাবা ছিল, যাকে রংপুর থেকে আমাদের এখানে আনা হয়েছে, ওই সময় কিন্তু আমার বাবাও আর ওই মাজারে যায় না। আমার বাবা তখন আমাদের গ্রামেই থাকে, ওই মাদ্রাসায় বাচ্চা-টাচ্চা পড়ায়। আমার বাবা তখন ওই হুজুরদের সাথে দিন কাটাইতে আছে। আমার মা তখনও কিন্তু আমার মা চেয়ারম্যানের বাড়িতেই কাজ করে, অনেক বয়স হয়ে গেছে। এরপরও ওই চেয়ারম্যান আমার মাকে রাখছে, আমার চেয়ারম্যানের বাড়িতে আমার মা থাকে। পরে হলো কি যে ওই মোহাম্মদ আলী যে ছেলেটা ছিল, ওই ছেলেটার জন্য ওর বাবা, রংপুরের ওই লোকটা তখন আমার বাবাকে বলে যে আপনার যে একটা মেয়ে আছে খাদিজা, এই মেয়েটা একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনের পথে চলে, দিনদার একজন মেয়ে, ওই মেয়েটাকে আমি আমার ছেলেকে বিয়ে করাবো, মানে মোহাম্মদ আলীকে বিয়ে করাবে। এটা হচ্ছে মোহাম্মদ আলীর বাবা হচ্ছে এই কথাটা আমার বাবাকে বলে। আমার বাবাকে যখন বলে, আমার বাবা তখন বলতেছে যে এটা তো আসলে আমি তো আমার মেয়ের দায়িত্বে নাই, আমার মেয়ে আছে ঠিক আছে, কিন্তু আমার মেয়ের কোনো দায়িত্ব আমি না, আমার মেয়ে সব কিছু আমার বউ দেখাশোনা করে, আমি আমার বউর সাথে কথা বলবো। তো আমিও তখন থাকি, আমার বাবা আমার মাকে বলে যে এমন এমন ঘটনা, রংপুরের ভাই তো আমার এটা বলতেছে, ওনার ছেলে যে মোহাম্মদ আছে, মোহাম্মদের কাছে তোমার মেয়ে খাদিজারে বিয়ে দেওয়ার জন্য। তখন আমার মা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো কথাই নাই। মোহাম্মদের মতো দিনদার 5 ওয়াক্ত এত সুন্দর কোরআনে হাফেজ একটা ছেলের কাছে যদি আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারি, আমি তো মরার পরও শান্তি পাবো। এটা বলার পরে আমার মা তখন রাজি হয়ে যায়, আমার বাবা তখন রাজি হয়ে যায়, এবং দুজনেরই অনুমতিক্রমে ঢাকঢোল করে, দুজনের অনুমতিক্রমে ইসলাম অনুযায়ী খুব সুন্দর করে ওনাদের দুজনের বিয়ের কাজ কমপ্লিট হয়। আমার বড় বোন খাদিজা এবং হচ্ছে আমার বোন ওই রংপুরের ছেলেটার নাম মোহাম্মদ আলী, ওনার আর আমার বোনের বিয়ে হয়। তো বিয়েতেও আমরা খুব আনন্দ ফুর্তি করি, যতটুকু আমরা ছেলে বয়সে যতটুকু, আমি তখন অনেক ইয়াং, কিন্তু একেবারে তরতাজা, যথেষ্ট ইয়াং, এবং আমরা ইয়াং ছেলেরা মিলে অনেক মজা টজা করি। একই বাড়িতে বিয়ে হয়। তো ওইখানে আমার বোন থাকতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসায় পড়ে, সব কিছু আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তো বোনের বাড়িতে আমি যাইতাম আইতাম। এইভাবে যাতায়াত করতে করতে আমার বোনের যে একটা ননদ ছিল আসিয়া, ওই আসিয়া মেয়েটারে তখন আমার ভালো লাগে, মানে অত্যন্ত ভালো লাগে। আমি চাইতেছিলাম যে কোনো না কোনোভাবে আসিয়ার সাথে কোনো একটা সম্পর্ক তৈরি করার জন্য। তো ওই সময় তো আসলে এখন যেরকম মোবাইল ফোন আছে, টুপ করে ফোন করে ভালোবাসার কথা বলা যায়, SMS করা যায়, টেক্সট করা যায়, কিন্তু আমার তো ওই সময় এত ফোন ছিল না, ইন্টারনেট ছিল না। সব কিছু শুধুমাত্র চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান হতো। ভালোবাসা বলেন, যত যাই বলেন, সব কিছু চিঠির মাধ্যমে হতো। তো আমি তখন ওই মেয়েটাকে চিঠি লিখি, একদিন একটা চিঠি লিখি, খুব সুন্দর করে চিঠি লিখে আমি আমার বোনের কাছে দিই। আমার বড় বোনকে কিন্তু আমি আবার অনেক মানি, আমার বড় বোন আমার অনেক মানে আমার বড় বোনের সাথে আমার সম্পর্কটা ভালো। আমি তখন আমার বড় বোনকে বলি যে বড় বোন, এমনি তোর ননদ যে আছে আসিয়া মেয়েটা আমার ভালো লাগছে, তুই এমনি আসিয়ার এই চিঠিটা নিয়ে দিবি। আমার বন্ধুখানে আমাকে বলতেছে যে এটা যদি কখনো তোর দুলাভাই জানতে পারে তাহলে অনেক ঝামেলা করবে। আমি তখন বললাম যে আসিয়ার তো আমি অনেক ভালোবাসি, মেয়েটা দেখতে অনেক সুন্দর, তুই প্লিজ একটু বল। রিকোয়েস্ট করার পর আমার বোন তখন আসিয়াকে মনে হয় চিঠিটা দেওয়ার পরে আসিয়া কি বলে আমি ওটা জানি না। আমার বোন তখন আমাকে ডিরেক্টলি বলতেছে যে ওইটা গ্রহণ করে নাই, তোকে আজকের পর থেকে আর এরকম চিঠি লিখতে মানা করছে, এবং ওদের বাড়িতে আসলে ওর দিকে একটু ভালো নজরে তাকাইতে বলছে। তোরে বলছি যে তুই মনে রাখিস যে ওর বড় ভাইয়া, ওর বাবা, ওরা সবাই দিনদার মুসলিম এবং তারা ঈমানের পথে চলে। আমি তখন আমার বোনকে বললাম যে বোন তুই কী বলতেছিস, ওর বাবা, ওর ভাই, ওরা দিনদার মুসলিম, আমরা কি দিনদার না? আমার বাবাও তো সারাটা জীবন মসজিদ মাদ্রাসার পিছনে কাটাই দিছে। এরকম করে ধর্ম নিয়ে অহংকার করা ঠিক না। আমি আমার বোনকে বুঝাই, যাই হোক আমার বোন আমাকে এটা নিয়ে আর কোনো রকমের হেল্প করতে রাজি হয় না। তখন ইয়াং বয়সী মানুষ তো, শরীরে রক্ত তখন গরম, মাথার মধ্যে তখন অনেক উল্টাপাল্টা জিনিস কাজ করে বলতে আমি চিন্তা করতেছি সে রাজি হইল না কেন। মানে আমি কিন্তু একটু মোটামুটি রাগী টাইপের মানুষ ছিলাম, একটু রাগ ছিল আমার গায়ে অতিরিক্ত। তো রাজি হবে না কেন, রাজি না হওয়ার কি আছে, তারা আমি রাজি করাইয়া ছাড়বো। এরপর আমি তার পিছনে কন্টিনিউ ঘুরতে থাকি, না কোনোভাবেই আমি তাকে রাজি করাইতে পারি না। তো না পারার পরে আমি একটাবার চেষ্টা করি যে তার আমি একটা ক্ষতি করে ফেলবো, মানে যখন সে বাথরুমে যাওয়ার জন্য বের হবে, রাতে ঘরের থেকে বের হবে, ওই সময় আমি তার একটা ক্ষতি করব। ওই একটা ক্ষতি করার জন্য আমি সুযোগ খুঁজতেছি, বাট ওই রকমও কোনো সুযোগ আর সময় পাই না। এরকম করে একদিন ও কী করে, আমার বোন আর ও আমাদের বাড়িতে বেড়াইতে আসে। তো ওই সময় কিন্তু গ্রামের বাড়িতে চাঁদের আলোটা কিন্তু অনেক মজার একটা ব্যাপার। মানে চাঁদের আলোর সময় চন্দ্রিমা রাতে গ্রামের সব মানুষরা একসাথে বাইরে বের হয়, পুকুর পাড়ে হাঁটে, নদীর পাড়ে ঘুরে। তো ওরকম চন্দ্রিমা রাতের বেলা একবার আমি আমার বোনকে বলতেছি, বোন চল না আমরা আমাদের পুকুর পাড়টা ঘুরে আসি। আমার বোন বলে ঠিক আছে, সাথে কিন্তু আসিও ছিল। তো ঘুরতে যখন বেরোয়ছিলাম তখন আমার বোন সামনে হাঁটতেছে, আমার বোন তো জানেই। আমি তখন পট করে আসিয়ার হাত ধরে ফেলে, হাত ধরা পড়লে ও তখন বলতেছি কী ব্যাপার, হাত ধরছেন কেন, হাত ছাড়েন।
আমি তখন বললাম, হাত তো ছাড়বো না, তোমার সাথে আমার একটা কথা আছে। বলে, কী কথা? আমি বললাম যে, দেখো আসিয়া, আমি অনেক দুঃখিত, আমার বোন দিয়া তোমার এই চিঠি পাঠায় অপমান করছি। আমি আসলে তোমাকে অনেক পছন্দ করি, তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করব। ও আমাকে বলে, বিয়ে করা, পছন্দ করা এই ব্যাপারগুলো আমার জীবনে এখনও আসে নাই। আমার এখনও সামনে অনেক ভবিষ্যৎ পড়ে আছে, আমি এখনও বড় হই নাই। আমার বাবা ভাইয়া আমাকে এখনও বিয়ে দেবে না। আমি তখন বললাম, দিবে না কেন? তুমি তোমার বাবার ভাইয়াকে একটু বুঝাইলেই তো হয় না, একটু বুঝাইলে তারা রাজি হবে। ও বলে যে, না, আমার বাবা ভাইয়া রাজি হবে না, আর আপনি কখনই এরকম করে আমার হাত ধরে না, যদি ধরেন আমি আর আপনাদের বাড়িতে আসবো না। মানে আমি যে অ্যাঙ্গেলে তাকে ধরার জন্য চেষ্টা করি, সে অ্যানাদার কোনো একটা অ্যাঙ্গেলে আমার লাইফ থেকে সরে যায়। আমি কোনোভাবেই আমার নিজের মাঝে তাকে ধরে রাখতে পারি না। যাই হোক, পুরোটা পুকুর পাড় ঘুরে আমরা যখন সন্ধ্যার পরে ঘরে আসলাম, ঘরে আসার পরে সেম একই ঘটনা না। ১ সপ্তাহের মতো টানাও আমাদের বাড়িতে ছিল। ১ সপ্তাহে আমি একটা বারের জন্য তার সাথে কোনো রকম সম্পর্কে জড়াতে পারলাম না। অ্যান্ড ১ সপ্তাহ পরে আমার ভিতরে তখন এমন পরিমাণের একটা রাগ কাজ করে, আমি আমার এলাকার কিছু বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে ব্যাপারটা বললাম, আমি তারে উঠায় নিয়ে আসবো, তোরা কি বলিস? ওরা বলে যে, ঠিক আছে, উঠায় নিয়ে যা। একদিন রাতের বেলায় ওরা উঠায় নিয়ে আসবে, উঠায় নিয়ে এসে জোর করে বিয়ে করবে, আর একবার বিয়ে হয়ে গেলে ওর ভাই, ওর বাবা-মা সবাই মেনে নিবে। ওরকম করে আমাকে বলে। তো বলার পরে আমি তখন কী করি, ওদের বাড়িতে অলওয়েজ ঘোরাফেরা করি। কখন ওকে ধরতে পারবো। একদিন আমি দেখি ও সন্ধ্যার সময়, সন্ধ্যার একটু পরে বাথরুমের দিকে যাবে লোটা নিয়ে। যখন বাথরুমের দিকে যাবে, এটা দেখার পরে আমি তখন দৌড়ে বাথরুমের সামনে গিয়ে দাঁড়াবো, বের হইলে ওকে জড়ায় ধরে জংলার ভিতরে ঢুকে যাব। কিন্তু আমি যখন ওদের বাড়ির দিকে যাচ্ছিলাম, আমি কীভাবে বুঝাবো ঠিক জানি না, আমার জীবনে আমি কখনো এরকম একটা সাপ দেখি নাই। ভয়ঙ্কর একটা সাপ আমার সামনে দিয়ে দৌড় দিয়ে ফুঁস করে চলে গেছে। একেবারে কালো, মোটা, একেবারে ভয়ঙ্কর। সাপটা দেখা মাত্রই আমি তখন মাগো বলে চিৎকার করে আমি তখন পিছনে হেঁটে দৌড়ে চলে আসি। আসার পরে তখনও হয় না। এরপরে আমি যখনই তার কোনো ক্ষতি করার জন্য যাই, আমি এরকম সাপটাকে দেখতে পাই, সাপ বিভিন্ন জায়গায় আমি সাপ দেখতে পাই। এরপরে আর আমি কিছু করতে পারি না। এইভাবে কয়েকটা দিন কাটার পরে আমার বোনের যেই ইয়ে ছিল, আমার আমার বোনের যে শ্বশুর ছিল, ওই শ্বশুরটা মারা যায়। রংপুরের ওই লোকটা মারা যায়। মারা যাওয়ার পরে পারিবারিকভাবে হচ্ছে ওনাকে মাটি দেওয়া হয়, এবং উনি মারা যাওয়ার কয়েকদিন পরেই, প্রায় ৫-৬ দিন পরে, ওনার যে ওয়াইফ ছিল, ওনার ওয়াইফ কিন্তু আগে কথা বলতে যে নাকে বাজায় বাজায় কথা বলতো, ওরকম ক্লিয়ার করে কথা বলতে পারতো না। তো উনি যখন মারা যাওয়ার পরে ওনার ওয়াইফও তখন আর অতটা কথা বলে না, কারোর সাথে কোনো ব্যাপার নিয়ে কথা বলে না। সারাক্ষণ একটু গম্ভীর ভাব করে থাকে। কেউ কোনো কথা জিজ্ঞেস করলে রিপ্লাই করে, আদারওয়াইজ রিপ্লাই করে না। ওরকম একটু বোবা টাইপের হয়ে যায়। তো যাই হোক, তখন আমার কাছে মনে হলো, আমি বিভিন্ন বন্ধুবান্ধবদের কাছ থেকে বুঝতে পারলাম যে মেবি ওদের বাড়ির আশেপাশে ওই সাপটা আজরাইলটা সাপ বেশে ওদের বাড়ির আশেপাশে ঘুরতো ওর বাবার জান কবজ করার জন্য। তো যেহেতু ওর বাবা মারাই গেছে, এবং ওর বাবা খুব নর্মালি মারা গেছে, কোনো রকমের যে জিন ভূতের কারণে মারা গেছে এরকম না, বা কেউ মেরে ফেলছে তাও না, খুব নর্মালভাবে ওর বাবা মারা গেছে। যাই হোক, এরপরে আমি চিন্তা করলাম যে এটা হবে। তো পুনরায় ওর বাবা মারা যাওয়ার 40 দিন পর্যন্ত অপেক্ষা করি, যে 40 দিন পর্যন্ত নাকি আত্মা ঘোরাফেরা করে। আমার টার্গেট হচ্ছে 40 দিন পরে, এরপরে আমরা এটাকে যাব। 40 দিন পরে আমি তখন পুনরায় আবারও আসিয়াদের বাড়ির আশেপাশে ঘুরতে শুরু করি। ঘুরতে ঘুরতে আমি আবারও সেই একই সাপটাকে দেখতে পাই। আমি কোনোভাবে ওদের বাড়ির আশেপাশে ঢুকতে পারি না, বলতে পারি না। তখন একদিন আমি আমার দুলাভাইকে বলি, আমার বোন জামাইকে, আমি বলি, আপনার বাড়িতে কোনো সমস্যা আছে নাকি? বাড়ির আশেপাশে তাবিজ দিছেন? বাড়ি বন্ধ করছেন? উনি বলে, হ্যাঁ, বন্ধ করছি। তো আমি বললাম, তো বন্ধ যদি করবেন, তাহলে আপনার বাড়ির আশেপাশে রাতের বেলায় সাপ হাঁটে কেন? তো উনি বলে যে, আমার বাড়িতে যদি রাতের বেলায় আমার পরিবারের ক্ষতি করার জন্য দুষ্ট কোনো লোক আসে, তাহলে সাপ তো তাদেরকে তাড়া করবে। আমার ভিতরে যেটা আছে, উনি এটা একেবারে স্পষ্ট বলে দিছে। এটা বলে দেওয়ার পরে আমার ভিতরে তখন অনেক ভয় ঢুকে গেল। ইয়াল্লা, উনি আবার ব্যাপারটা জানে নাকি? নাকি আমার বোন বলছে? আমি তো আমার বোনের কাছেও বলি নাই। পরের দিনে আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম যে, বোন, এমন ঘটনা, তুই কি তোর জামাইরে কিছু বলছিলি? তোর জামাই তো এমনি বলতেছে। আমার বোন বলে, না, কে বলছে? আমি আমার জামাইরে কিছুই বলি না। তোর মাথা খারাপ নাকি? তুই কিছু বলছিস? আমি বললাম যে, না, আমি তো আসিয়ার ব্যাপারে কিছু বলি নাই। খালি বললাম যে আপনার বাড়ির আশেপাশে জিনভূত ঘোরাফেরা করে, সাপ ঘোরাফেরা করে, আপনি এগুলোর করেন না কেন? তো তখন আমার বোন আমাকে বলতেছে, ভাই, তোরা একটা কথা বললি শুনবি? খুবই মন খারাপ করে কান্নাকাটি করে বলতেছে। আমি তখন বলি, শুনবো না কেন? তুই আমার একটা মাত্র বোন, তোর কথা কি না শুনে পারি? আমার বোনটা তখন বলতেছে যে, তুই একটা কাজ কর, তুই আসিয়ারে ছেড়ে দে, আসিয়ার সাথে তুই আর কোনো সম্পর্ক রাখিস না। আমি তখন বললাম, কি বললি? আসিয়ার সাথে আমি সম্পর্ক রাখবো না কেন? আমি আসিয়ার সাথে সম্পর্ক রাখবো না, আমি আসিয়ারে বিয়ে করবো। আমার বোন তখন বলতেছে, দেখ ভাই, আমি তোর ভালোর জন্যই কথাটা বলতেছে। আমার কিন্তু ওদের ওই পরিবারটাকে নর্মাল কোনো পরিবার মনে হয় না। ওর বাবা যে ছিল, তারও আমার কাছে অনেক ডিয়ারিং মনে হয়েছে, এবং যে মোহাম্মদ আলী আছে, তার ভিতরে মনে হয় অন্য কোনো একটা কিছু আছে। আমার বোন তখন আমাকে জিনভূত দিয়া কিছু কথাবার্তা বলে। তো আমি তখন বুঝতে পারি আমার বোন আমাকে ভয় দেখাচ্ছে, যেহেতু আমি কয়েকবার বাড়ির আশেপাশে সাপ দেখছি, এবং ওর
শ্বশুর মারা গেছে, তো জিন ভূতের কথা বললে মনে হয় আমি ওদের বাড়ির ভিতরে ঢুকবো না, ওর বাড়ির দিকে যাব না। এই জন্য ও আমাকে জিন ভূতের কথা বলে ভয় দেখাচ্ছে। এটা আমার নিজের মাঝে মনে হয়। আমি তখন বললাম ওকে ফাইন, ঠিক আছে, দেখা যাক। আমি তখন কী করি, আবারও পুনরায় ওদের বাড়ির আশেপাশে এরকম ঘুরতে শুরু করি। তো ঘুরতে শুরু করলে আবারও সে একই সাপের তাণ্ডব, আবার সে একই সাপের তাণ্ডব। এরপরে আমার বন্ধুদের সাথে আমি যখন শেয়ার করি, ওরা আমার বলে চল একটা কবিরাজের কাছে যাই, একটা কবিরাজের কাছে গেলে এটার একটা সমাধান হবে। এরপরে সিলেটে আমরা একটা কবিরাজের কাছে যাই, আমার এক বন্ধুর সহযোগিতায় বিছনাকান্দির ওইদিকে। ওই কবিরাজের কাছে গেলে ওই কবিরাজ তখন আমার বলে যে আমার 2 হাতে 2টা তাবিজ দিয়ে দেবে। বলে 2 হাতে 2টা তাবিজ দিব, আপনার বডির ত্রিসীমানায় মানে আপনার বডির আশেপাশে কখনো জিন ভূত আসর করতে পারবে না। আর আপনি কখনো জিনকে সাপের রূপে দেখতে পাবেন না। যতক্ষণ আপনার হাতে তাবিজ থাকবে তখন আপনি জিন কখনো আপনার সামনে আসবে না, আপনার সামনে আসার সাহস পাবে না। আপনি কন্টিনিউ এই কাজটা করতে পারবেন। আমার মনে হচ্ছে 501 টাকা আমি দিয়েছিলাম। 501 টাকা দিয়ে উনি আমাকে তাবিজটা দিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তাবিজটা 2 হাতে দিলাম। 2 হাতে দেওয়ার পরে এরপরে আমি যখনই হচ্ছে ওদের বাড়ির আশেপাশে যাই তখন আমি আর সাপ দেখি না, মানে আর কোনো সাপ নাই, একেবারে পুরো বাড়ি নিরাপদ, আর কোনো সাপ নাই। এইভাবে আমি 2-3 দিনের মতো ঘুরতেছি, জাস্ট সুযোগ খুঁজতেছি যে কোন সুযোগ ওকে ঘর থেকে বের করে আনা যায়। তো যেহেতু একটা মুসলিম পরিবার এবং ওর বাবা ভাই দুজনেই হচ্ছে যথেষ্ট দিনদার মানুষ, মানে মুসলিম, এজন্য তারা আসলে রাতের বেলায় ওভাবে ঘর থেকে বের হয় না, মানে সাডেনলি একটা সময় বের হয়, এরপরে আর বের হয় না, সবসময় এইভাবে লুকে টুকে থাকে। আমি তখন আমার বন্ধু-বান্ধব নিয়ে খুঁজতেছি যে কীভাবে তারা এভাবে মানে ওখান থেকে নিয়ে আসা যায়। অনেকভাবেই ঘুরতেছি, প্রায় 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত ঘুরি না, 1 সপ্তাহ 15 দিনে কোনো কাজ হয় না। না হওয়ার পরে আমার বন্ধুক্ষণ তার ওই ননদ আসিয়াকে নিয়ে পুনরায় আমাদের বাড়িতে আবারও বেড়াতে আসে। যখন আমাদের বাড়িতে বেড়াতে আসে আমি তখন বলি পাপ তো একটা হইলেও পাপ, 10টা হইলেও পাপ। যেহেতু ওদের বাড়ি থেকে নিয়ে যাব তখনও তো আমি নিয়ে গেছি, আগে পরে এটাই ধরা খাবে। আমি ওদের বাড়ি থেকে রিস্ক না নিয়ে আমি এখান থেকে ওকে নিয়ে চলে যাব, মানে ওর যেই বাড়ি আছে, ও মানে আমাদের যে বাড়ি আছে আমাদের বাড়ি থেকে আমি ওরে উঠে নিয়ে যাব। আমি তখন করি কি, আমার বোন আর আমার ননদ যখন আমাদের বাড়িতে বেড়াইতে আসে আমি ঠিক তখনই একদিন রাতের বেলায় আমার বোন আর আমার ননদ একসাথেই ঘুমায়। তখন হচ্ছে এক ধরনের মানে গাছের ছাল আছে, এটা এখন আর পাওয়া যায় না। ওই সময় এটা পানির সাথে চুবাইয়া রাখলে, মানে পানির সাথে ভিজিয়ে রাখলে ওই পানিটা যদি কেউ খায় তাহলে হচ্ছে মানে রাতের বেলায় ঘুমের লাইকে ধরে। তো আমার বোন আবার বিভিন্ন শরবত খেতে পছন্দ করতো। আমি তোকমা মানে ইসুপগুলির বসি দিয়া তোকমা দিয়া আমি তখন হচ্ছে আমার বোনের ওই শরবত বানাই দিছি এবং ওই শরবতের সাথে ওই গাছের পানিটা দিয়ে দিছি। দিয়ে দেওয়াতে আমার বোনের অনেক ঘুম আসছে, আমার বোন ঘুমিয়ে গেছে এবং আমি আমার বোনের কাছ থেকে আমার বোনের ননদকে নিয়ে আসছি। আমার বোন কিন্তু উদ্দেশ্য পায় নাই। আমার ওই ননদকে নিয়ে আমি তখন হচ্ছে সিলেট শহরের দিকে চলে যাই। ওই দিকে একটা ছেলে ঠিক করে ওইখানে বাসায় উঠি। উঠার পরে তো এদিকে আর আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই, আমার বোনের সাথেও কোনো যোগাযোগ নাই, বোন জামাইয়ের সাথেও কোনো যোগাযোগ নাই, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। আমি তখন ওরে মানে মুখ বান দিয়া ধরে ওইখানে ওদের নিয়ে যাই, টেম্পু করে নিয়ে যাই। টেম্পু করে ওই শহরে নিয়ে যাওয়ার পরে একটা বাসা ভাড়া করে ওই বাসায় তারা রাখি। রেখে তারা আমি বলি যে চল আমরা বিয়ে করব। সে আমাকে বিয়ে করতে রাজি হয় না। আমি তারে বললাম যে তোমার সমস্যাটা কি, তুমি আমার কোন দিক থেকে অপছন্দ মনে করতেছো? আমার টাকা পয়সা নাই, আমি দেখতে সুন্দর না, আমি তো সব দিক দিয়ে ঠিক আছি, তাহলে আমার বিয়ে করবা না কেন? ও বলে না আমি এই মুহূর্তে বিয়ে করবো না। কেন করবো না? তোমাকে আমি পালিয়ে নিয়ে চলে আসছি, তুমি আমার এখন তুমি তো আমার বউ হয়েই গেছো, এখন তো তুমি আর চাইলে ওইগুলো করতে পারবে না। এইসব পাগলামি না করে চলো আমাকে বিয়ে করো, আমরা বিয়ে করি। যতই বিয়ের কথা তাকে বলি না, সে আমাকে বিয়ে করবেই না। সে আমাকে বলে যে আমি তোমাকে কখনোই বিয়ে করবো না, আর তোমার চরিত্র খারাপ, মানে চরিত্রবান ছাড়া আমি বিয়ে করবো না। আমার ভিতরে তখন খুব রাগ লাগে, মানে কী রে তুই আমাকে এরকম গালাগালি করবি কেন? আমি তখন যতই বলি না, প্রায় 2 দিনের মতো ঘুরি, 2 দিনের মধ্যে কোনো কাজ হয় না, মানে কোনোভাবেই আমি ওরা রাজি করাইতে পারি না। 2 দিন পরে একটা সময় অতিরিক্ত রাগ উঠে যায়, মানে একদম অতিরিক্ত রাগ উঠে যে এইবার আজকে কিছু একটা করে ছাড়বো, এইভাবে তারে আর ছাড়বো না। 2 দিন পরে এবার আমি কী করলাম, আমার বন্ধুবান্ধবরা কিন্তু আমার সাথেই আছে, ওরা আমার এই সাহায্য সহযোগিতা করে, বাড়িতে যায়, বাড়িতে গিয়ে খোঁজখবর আইনা দেয় যে তোর বোনের তোর দুলাভাই অনেক বকাবাদ্য করতেছে, তারপরে অনেক সমস্যা হইতেছে, এটা সেটা অনেক কথাবার্তা বলে। চেয়ারম্যানের কানে গেছে, চেয়ারম্যান এটা নিয়ে অনেক মানে চেয়ারম্যান তখন চেয়ারম্যানই ছেড়ে দিছে, আরেকজন লোক চেয়ারম্যানই করে। তো চেয়ারম্যান মানে প্রাক্তন চেয়ারম্যান উনিও তখন মন খারাপ করছে যে তুই কাজ কীভাবে করলি, তোর নিজের ছেলের মতো মনে করতো, অনেক ঝামেলা হইতে আছে, এখন তুই কী করবি? আমি তখন বলি ঝামেলা যেহেতু হইছে আমি ওই দিন করে কি বিয়ে ছাড়াই ওর সাথে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হই, শারীরিক সম্পর্ক করি এবং শারীরিক সম্পর্ক করার পরেও ও আমাকে বিয়ে করতে রাজি হয় না। ওর কথাই একটা, আমি যা খুশি তাই করব, কিন্তু ও আমাকে বিয়ে করবে না। বিয়ে করবে না তো করবেই না। তখন আমি বললাম যে ঠিক আছে, বিয়ে যেহেতু করবি না, 1 সপ্তাহ মতো আমি ওকে সিলেটে আটকায় রাখি। 1 সপ্তাহ পরে আমি ওরে ছেড়ে দিই, মানে ছেড়ে দিই ওদের বাড়িতে ছেড়ে দিই। বাড়িতে ছেড়ে দেওয়ার পর ও তখন ওদের বাড়িতে চলে আসে, ওদের বাড়িতে আসে মানে ওদের বাড়িতে বলতে ডাইরেক্ট ওদের বাড়িতে চলে যায়। এরপরে পুরো গ্রামে কথাটা ছড়িয়ে যায় যে আমি এমনি ওর মেয়ের নিয়ে গেছি, নিয়ে আটকে এটা সেটা করছি। আর ওর দুলাভাই তখন কী করে, আমাদের এলাকার যে প্রাক্তন চেয়ারম্যান থাকে ওই চেয়ারম্যানের কাছে বিচার চায় যে আপনি আমার বাবাকে এই গ্রামে নিয়ে আসছিলেন, আপনার কারণে আমার বাবা এই গ্রামে আসছে, এখন আমার বাবাকে চিঠি দিয়ে নিয়ে এসে আমাদেরকে এইভাবে অপমান করা হইতেছে।
আপনি এটা একটা ভালো ব্যবস্থা করেন যে কেন আমার সাথে এটা ঘটলো, আমার বোনকে কেন এরকম কাজ করলো। তখন ওই চেয়ারম্যান আমার বাবাকে ডাকে আমার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করে যে আমাকে যাতে খুঁজে বের করে এবং খুঁজে বের করে যাতে এই মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়, এই মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। তো আমার বন্ধুরা আমার তখন বলতেছে, দূর বেটা, এরকম একটা মেয়ের তুই বিয়ে করবি না, তোর আর বিয়ে করার দরকার নাই। চেয়ারম্যান বললো তুই আর বিয়ে করবি না, যেহেতু তোর এতদিন ছিল তোর সাথে, তোরা ভালোবাসতে পারে না, তোর বিয়ে করতে পারে নাই, বাড়িতে গিয়ে উল্টা তোর নামে বিচার দিছে, তোর নামে কমপ্লেন করছে, তাহলে ওই মেয়ের আশা বাদ দে, ওই মেয়ের আশা না করে তুই অন্য কোনো চিন্তা কর, তুই এলাকাতে যাইস তা। তুই এরই মাঝে দেখা যায় কয়েকদিন পরে হঠাৎ করে আমার বাবা একদিন শহরে আসে, মানে সিলেটে আসে। তখন আমি একটা বিস্কিট বানাইতো আর কি, ওই যে বাটার বন্টন, ওইগুলোর দোকানে চাকরি করতাম। ওই দোকানে চাকরি করতাম, পরে আমার বাবা ওই দোকান থেকে আমাকে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার বাবা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং চেয়ারম্যানকে ডাইকে আনে। চেয়ারম্যান আমার ইচ্ছা মতো পিটায়, মানে চেয়ারম্যানের হাতে যে লাঠি থাকে, লাঠি দিয়ে আমার পিটায়, আমার শরীরের অনেক জায়গায় দাগ ফালাই দেয়। তখন আমাকে বলতে যে তুই ওরে বিয়ে করবি, আমি বললাম যে আমি বিয়ে করব, কিন্তু মেয়ে আমার কাছে বিয়ে বসতে রাজি নেই, মেয়ে আমার কাছে বিয়ে বসবে না। এরপরে ওর ভাই কী করে, আমাদের এলাকাতেই আরেকজন কোরআনে হাফেজ আছে, মানে নতুন একটা বাচ্চা, ওই ছেলের কাছে, ওর বোনের চেয়েও প্রায় 1 বছরও ছোটো হবে, তার কাছে ওর বোনকে বিয়ে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে আমার নামে পুরা বদনাম এলাকাতে ছড়িয়ে পড়ে, পুরা বদনাম যে আমি মেয়েরে উঠে নিছি, মেয়ের সাথে খারাপ কাজ করছি, তারপর তারা ছেড়ে দিছি, মানে খুবই খারাপ অবস্থা আমার হয়ে যায়। এরপরে গ্রামের মানুষগুলো আমাকে নিয়ে চিচি করতে থাকে, আমার দিকে কেউ তাকায় না, খুব খারাপ কথা বলে। তখন আমি চিন্তা করি আমার বোন ওই ঘরে আছে, আমার বোনের চিন্তা ভাবনা তখন আমি বাদ দিয়ে বলি যে দুলাভাইরে আমি ছাড়বো না, এই দুলাভাইরে আমি খুন করে প্রয়োজন আমি নিজেও জেলের গাড়ি টানবো, এই দুলাভাই আমার জীবন নষ্ট করে দিছে। পরে দুলাভাইয়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ঘুরতেছি। আমার বোন কয়েকদিন পর আমার বোন আমাদের বাড়িতে বেড়াইতে এসে আমার বোন, আমি যে তাবিজ পড়ছি এগুলো কিন্তু উপরে, মানে আমার কাপড়ের উপরে, কখনো আমার মাও কিন্তু দেখে নাই। আমার বোন আমার এসে বলতেছে তোর অমুক জায়গায় তাবিজ আছে, তাবিজগুলো দেখি এমনি ডাইরেক্ট। আমি তখন বললাম যে কেন তাবিজ দেখবি কেন, আমার বলে তাবিজগুলো তুই খুলে রেখে দে, এটা বলে। আমি বললাম যে কেন, তাবিজে তোমাদের কি ক্ষতি করছে, আমি তাবিজ খুলবো কেন। আমার বোন বলে যে না, তাবিজটা খুলে রাখ, তাবিজটা ক্ষতি করতেছে, তাবিজটা খোলা। আমি খুলি না, আমার বোন যতই বলে আমি তাবিজ খুলি না। আর এরই মাঝে আমার দুলাভাই কিন্তু আমাদের বাড়িতে আসে না, মানে খুবই প্রয়োজন, ইমার্জেন্সি কোনো প্রয়োজন ছাড়া উনি আমাদের বাড়িতে আসবে না, আমাদের বাড়ি থেকে দূরে থাকবে, আমাদের বাড়ির আশেপাশেও হাঁটবে না, উনি একেবারে দূরে থাকে, আমাদের বাড়িতে উনি আসেই না আসার পরে এবার আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি আগে ওর হাজব্যান্ডের 12টা বাজাবো, এরপরে আমি ওর চিন্তা ভাবনা করব। এরকম করতে করতে বিভিন্ন জায়গায় মানে ওনার ক্ষতি করার জন্য চেষ্টা করে, পাই না। পরে আমাদের এখানে আরেকটা খালু আছে, মাজু খালা বলতে একটা মহিলা আছে, উনি আবার ওনার একটা মেয়ে আছে, ওই মেয়েকে হচ্ছে প্রাইভেট পড়াইতো, মোহাম্মদ আলী প্রাইভেট পড়াইতো, মানে আমার দুলাভাই প্রাইভেট পড়াইতো। আমরা তখন গ্রামের সব পোলামেন গিয়া মাজু খালা, এই বেটা তো আমাদের গ্রামের কেউই না, বাইরের একটা গ্রাম থেকে আসছে, এসে আমাদের গ্রামে নিজেরে গ্রামের মানে মালিক দাবি করতেছে, আমাদের অনেক ক্ষতি করতেছে, আমাদের সব দিক থেকে ক্ষতি করতেছে, তুমি আমার একটু সাহায্য করো, তোমার সাহায্যের মাধ্যমে এই আগাছা আমরা গ্রাম থেকে মুক্ত করতে পারবো। উনি তখন আমাকে বলে যে কী সাহায্য করতে হবে। আমি তখন বললাম যে আপনার মেয়েকে তো ওই হুজুরে পড়ায়, মানে মোহাম্মদ আলী পড়ায়, আপনার মেয়ে যখন মোহাম্মদ আলী পড়াইতে আসবে, আমরা তখন ওই মোহাম্মদ আলী নামে একটা বদনাম রটাই দিব, এবং বদনাম রটাই আপনার মেয়ে, যেহেতু ছোটো মানুষ, মানে ছোটো না, মেয়ে কিন্তু বড় না, অনেক ছোট, আমরা বলি একটা বদনাম রটাই দিব, বদনাম রটাইয়া এরপর আমরা ওটা গ্রাম থেকে বের করব। এটা আমি বলতেছি কাকে, বলতেছি ওই মাজু খালারে বলতেছে। মাজু খালা তখন বলে যে না, পরে আমার মেয়ের নামেও বদনাম হয়ে যাবে, এত বড় বদনাম আমরা মেনে নেবেন। আমি তখন মানে খুবভাবে বুঝিয়ে বললাম যে শোনেন, মানে হুজুরের বিভিন্ন খারাপ দিকগুলো তুলে ধরলাম। মাজু খালা বলে তোর বোনের জামাই, তুই এগুলো কেন বলতেছিস? আমি বলি খারাপ তো খারাপই, সে হোক আমার বোনের জামাই, হোক আমার বোন, যাই হোক, খারাপ যে তার তো খারাপ বলাই লাগবে। তো মাজু খালা আমাকে বলতেছে ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস তুই সেটাই কর। এরপরে মাজু খালার সাথে প্ল্যানিং করে আমি যেদিন বাড়িতে আসার পরে দেখলাম যে আমার দুলাভাই আমার বাড়িতে আমার কাছ থেকে মোটামুটি একটা নিরাপদ দূরত্ব বজায় রাখছে, ওইখানে বসে থাকা অবস্থা আমারে বলতেছে যে ডাইরেক্ট বলে, মাহমুদ তুমি কি ভালো হবা নাকি তোমাকে আমি ভালো করব, এভাবে বলে। আমার আব্বু আছে। তো আমি তখন বললাম যে ভাই আমি খারাপের কী করলাম? বলে খারাপের কিছু করো নাই, তুমি কোন জায়গায় ঘুরো সমস্ত কিছু আমার কাছে ইনফরমেশন আছে। এরপরে জিন ভূত না ধরা তাবিজ তুমি ব্যবহার করো, এগুলো কি, কেন তুমি এগুলো করো? আমার বোনের জীবনটা তো নষ্ট করলেই এখন মানে কেমনে আমারে ফটাই দিয়ে পারবা, তুমি এই চিন্তা করতেছো। মানে আমার ভিতরে যা কিছু ছিল সব কিছু উনি বলে দিছে, একদম সোজা গড় করে বলে দিছে। আমি তখন বললাম শোনেন, আপনি আমার বোনরে বিয়ে করছেন বলে আপনি আমাদের এলাকার ভাগ হয়ে যান নাই। আমার বোন সুন্দর আছে, প্রয়োজন আপনার কাছ থেকে নিয়ে আরেক জায়গায় বিয়ে দেবো, এরপরও আপনার মতো লোকেরা আমরা আমাদের গ্রামে রাখবো না। ওই সময় কিন্তু আমার বোনের ঘরে একটা মেয়েও হয়, একটা মেয়ে সন্তান হয়, এটা আমি বলতে ভুলে গেছিলাম, একটা মেয়ে সন্তান হয়। তো এরপর আমি ওনাকে যতই বলি না, উনি আমার কোনো কথাই শোনে না। পরে আমি কি করি, ওই মাজু খালার সাহায্য সহযোগিতার মাধ্যমে একদিন মাজু খালারে রাজি করে পরে একদিন ঘরের ভিতরে আমরা কি করি, ওরে ধরি। মানে আমাদের একটা ছেলে আছে,
খাইরুল নামের, ওই খাইরুলই বলে দেয়। খাইরুল তখন বলে যে হ্যাঁ, মানে উনি যখন বাচ্চা পড়াইতে যায়, বাচ্চাটারে পড়ায়, আমরা তখন সবাই এই দরজা খুল বলে চিল্লে, উনি তখন দরজা খুলে, আমরা তখন ধরে ওনারে ঘুষাইতে থাকি, মানে দাড়ি মুখ টুক ধরে ঘুষাইতে থাকি গ্রামে সব মিলা, এবং মারতে থাকি আর বলতে থাকি যে তুই এই পিচ্চি মেয়ের সাথে কী করছস। মানে পরে ওই যে খাইরুলের কথা বললাম, খাইরুল তখন বিচার দেয় যে খাইরুল নাকি জানালা দিয়া, মানে এটা তো আসলে আমাদের সাজানো নাটক ছিল, বানানো, জানালা দিয়ে মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে নাকি ও খেয়াল করছে যে ওই মেয়েকে নাকি মানে হুজুর নাকি চুমা দিতেছে তার ঠোঁটের মধ্যে, তার গালের মধ্যে। তখনও কিন্তু দুলাভাই আমার মুখের দিকে তাকায় আছে, মানে আমার মুখের দিকে খুবই রাগ করে তাকায় আছে। আমি তখন বললাম যে এমন এমন ঘটনা তোরে মাফ করা যায় না। এবার আমরা চেয়ারম্যান সহ গ্রামের আরও গণ্যমান্য লোক আছে তাদেরকে ডাইকে নিয়ে চলে আসি। যেহেতু আমি গ্রামের মোটামুটি প্রভাবশালী ওই মুহূর্তে একেবারে সবচেয়ে বড় লম্বা চূড়া সব দিক থেকে আছে, আমার কথাই তো গ্রামের সবাই শুনবে। আমি তখন গিয়া সবাইরে গ্রামের মানে সবাইরে ডাইকে আনি, চেয়ারম্যানকে ডাইকে আনি। চেয়ারম্যান তখন জিজ্ঞেস করে, আমরা তখন সাক্ষী দিচ্ছি এই ঘটনা। চেয়ারম্যান তখন হুজুরকে জিজ্ঞেস করে যে কী বলেন মোহাম্মদ আলী সাহেব, এগুলো কি সত্য? মোহাম্মদ আলী তখন আর কোনো কথা বলেন, নিচের দিকে এমনি তাকে আছে। তখন ওই চেয়ারম্যানের যেহেতু আগে একটা বদনাম আছে, চেয়ারম্যান এক মহিলাকে প্রেগনেন্ট বানাইছে, ওই বদনাম আছে, এই কারণে চেয়ারম্যান তখন ওই বদনাম থেকে উঠার জন্য বা চেয়ারম্যান যে সৎ নিষ্ঠাবান এটা প্রমাণ করার জন্য তখন চেয়ারম্যান এমন এক রায় করে, এটা আসলে আমরা নিজেরাও চিন্তা করি নাই। মানে ওনাকে একমাত্র একটা হাফ প্যান্ট পরিয়ে পুরো গ্রামে জুতার মালা গলায় দিয়ে ঘুরাইয়া 10টা চোত্তার বাড়ি দিয়ে ওনাকে গ্রাম থেকে বের করে দিবে, যেহেতু উনি এত বড় একটা খারাপ কাজ করছে, এটা চেয়ারম্যানের রায় দেয়। আমরা ভাবছিলাম যে গ্রাম থেকে বের করে দিবে অতটুকুই, কিন্তু এভাবে হাফ প্যান্ট পরে ঘুরাবে, জুতার মালা গলায় দিয়াবে, চোত্তার বাড়ি দিবে, ওইগুলো কিন্তু বুঝতে পারিনি। তো চেয়ারম্যানের রায় দিয়ে দিল, রায় অনুসারে তখন এটা কার্যকর হবে। আমার বোন তখন গিয়ে আমার মায়ের হাতে পায়ে ধরে, আমার বাবার হাতে পায়ে ধরে প্রচুর কান্নাকাটি করতেছে, আমার হাতে পায়ে ধরতেছে, বাইরে তোর দুলাভাইরে এত বড় অপমান করিস না, কান্নাকাটি করতেছে। আমি তখন কারো কথাই শুনি না, তখন কিন্তু দুলাভাইরে বাইদা রাখছে, ওখানে বাইদা রাখছে। পরে আমার বোন ফট করে আমাকে একটা কথা বলে, শোন তোরা যারে এরকমভাবে জ্বালাইতে আসিস, সে যদি চায় 1 সেকেন্ডে তোদের গ্রামটারে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে পারবে, তার একটা ফুঁয়ে তোরা সবাই উড়ে যাবে। এই কথা আমার বোন আমারে বলে। তা আমি তখন বলি তুই কী বলিস, তোর জামাই কি পীর সাহেব নাকি, না কোনো বড় কোনো অলি আল্লাহ যে সেই ফুঁ দিলে আমরা সবাই উড়ে যাবো? এইসব বন্ডামি কথাবার্তা রাখ, জামাইয়ের পক্ষে আর সাফাই গাইস না, তোর জামাই যে কত খারাপ এটা উল্লেখ হয়ে গেছে। আমার বোন তখন আমার হাতে পায়ে ধরে বলতেছে, এই ভাইরে তুই এই কাজটা করিস না, এই তোর দুলাভাই কিন্তু মানুষ সুবিধার না, বা এটা তুই করিস না আমার বল। আমি তখন কোনো কথাই শুনি না। এরপরে গ্রামের সব মানুষ মিললে আমার দুলাভাইরে জুতার মালা গলায় দেয় এবং হাফ প্যান্ট পরে পুরো গ্রামে ঘুরে মানে 14টা দোতরা বাড়ি দিয়ে এরপর ওনাকে গ্রাম থেকে বের করে দেয়। এবং বের করে দেওয়ার সময় ওনার যে একটা মেয়ে ছিল আর আমার বোন আর আমার মেয়েটাকে আমাদের বাড়িতে দিয়ে দেয় ওনাকে গ্রাম থেকে বের করে দেয়। এবং ওনার যে মা, ওনার মা তো কথাই বলতে পারে না, বউবা একদম অসুস্থ টাইপের, ওই বুড়ো মহিলাটাকেও তখন আমার বোন নিয়ে আসে, আমার বোন আমাদের বাড়িতে নিয়ে আসে। আমার কথা হচ্ছে আমি ওদেরকে খাওয়াবো। আর ওর যে বোনকে বিয়ে দিছিল, মানে আসিয়াকে বিয়ে দিছিল, আসিয়া মানে শ্বশুর শাশুড়ি আসিয়া জামাই অনেক চেষ্টা করছে মোহাম্মদ আলীকে বাঁচানোর জন্য, কিন্তু আমাদের পাওয়ারের কাছে কেউ তারা বাঁচাইতে পারে নাই, কেউ তার কোনো উপকার করতে পারে নাই। যাই হোক, ওরে মাইরা তো গ্রাম থেকে বিদায় করেই দিলাম, ও গ্রাম থেকে চলে গেল। আমার বোনরা আমি নিয়ে আসলাম। আসার পরে আমাদের গ্রামে ওই যেই মানে আমাদের যে পোলাপাইনগুলো আমার লগে সাহায্য সহযোগিতা করছে বা যারা আমার সাথে ছিল, তারা আস্তে আস্তে এক একজনের পরিবারে বিভিন্ন রকমের নতুন প্রবলেম দেখা দিচ্ছে। যেমন বাবা অসুস্থ হয়ে যাচ্ছে, জমিতে ফসল হচ্ছে না, বাড়িতে আগুন লেগে গেছে, ওই রকম মানে বিভিন্নভাবে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হতে থাকে। ক্ষতিগ্রস্ত হতে আমার গ্রামে আমি যারা, আমার কোনো বন্ধু নাই, সমস্ত বন্ধুগুলো বিভিন্ন এলাকাতে বিভিন্ন শহরে কাজ করার জন্য চলে গেছে। তখন গ্রামে শুধুমাত্র আমিই আছি। তো তখন গ্রামের অবস্থা আবার সে আগের মতো কেমন যেন একটু ভয়ঙ্কর টাইপের মনে হয়। মানে আমি কিন্তু আগে বন্ধুবান্ধবগুলো থাকতে এতটা ভয় পাইতাম না, কিন্তু এখন খুব ভয় পাই। রাত্রেবেলা ঘর থেকে বেরোলেও ভয় লাগে, অনেক ভয় কাজ করে। আর আমার বোনের কান্নায় তো আকাশ ভেঙে পড়তেছে। আমার বোন প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছে ওর হাজব্যান্ডের জন্য। আমি ওরে বুঝাই যে তুই কান্নাকাটি করিস না, তোর হাজব্যান্ড ভালো না, এটা সেটা বুঝে। আমার বোন খালি আমার বারবার ধমক দেয়, একটা কথাই বলে যে তুই জানিস না তুই কার গায়ে হাত দিছস, এ কে তুই কার গায়ে হাত দিছস, কারে অপমান করছস, ওর তোরে ধ্বংস করবে, এই করবে সেই করবে। আমি তখন বলি যা করার তা করবে, করো গিয়া, তাতে আমার কি আসা যায়। আমি তখন আর কোনো কিছুই বলি না। একটা পর্যায়ে এরকম করে কাটতে আমার যেই মাউই ছিল, মানে আমার বোনের যেই শাশুড়ি ছিল, ওই শাশুড়ি মারা যায়। শাশুড়ি মারা যাওয়ার পরে ওই সময় তার ওই হুজুরের কোনো মোবাইল, মোহাম্মদ আলী কোনো মোবাইল নাম্বার কিছু আমাদের কাছে নেই, বা ওই মোবাইলও নেই ওই সময়। ওনাকে পাবো কই? পরে গ্রামের মানুষ মিলে ওর মাটি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু সেই রাতের বেলায় মানে রাত 8টার দিকে আমরা মাটি দিব, ওই রাতের 8টা বাজে কোত্থেকে মোহাম্মদ আলী হাজির হয়ে যায়।
হাজির হইয়া হুজুরকে বলতেছে যে হুজুর সাহেব আমি আমার মায়ের জানাজা পড়বো, এটা বলে। তো সবাই তখন বলতেছে, মানে গ্রামের যারা আছে অন্যরা সবাই বলতেছে যে তুই এত বড় একটা পাপ করলি, তুই কেমনে জানাজা পড়বি? তো ওই সময় আমাদের চেয়ারম্যান বলতেছে আচ্ছা যাই হোক, একটা সন্তান তো কোরআনে হাফেজ, সে অন্যায় করুক আর যাই করুক, সে তার মায়ের জানাজা পড়তে চাইছে, সে পড়ুক, এবং জানাজা শেষে সে আবার গ্রাম থেকে বেরিয়ে যাবে। তো জানাজা শেষে যখন মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পরে চেয়ারম্যান মোহাম্মদ আলীকে খুঁজতেছে যে পাইলে গ্রাম থেকে বের করে দেবে, কিন্তু মায়ের জানাজা, মায়ের মাটি কমপ্লিট হওয়ার পরে মোহাম্মদ আলীকে আর পাওয়া যায় না। অবাক ব্যাপার হচ্ছে মোহাম্মদ আলী একটাবার আমার বোনের সাথেও কথা বলার জন্য আসে না, আমার বোনের সাথেও কোনো কথা বলে না। মানে আমার যে ইয়ে ছিল, ওর নিজের যে বোন ছিল আসিয়া, আসিয়ার সাথেও কারোর সাথে কোনো কথা বলে না। বোন মাটিও দেওয়ার পর উনি যেন বাতাসের সাথে হারিয়ে যায়, এমন অবস্থা। ওনাকে আর পাই না। না পাওয়ার পরে চেয়ারম্যান সবাইকে বলে দেয় যে ঠিক আছে, এই ছেলে মোহাম্মদ আলী যাতে আর কখনো গ্রামে না ঢুকলে ওরে বলে দিতে হবে। এইভাবে দিন আর রাতগুলো কাটতেছে, কিন্তু আস্তে আস্তে আমার বোন জানি মানে অনেকটা উইক থেকে আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। মানে হয় না যে আগে জামাইয়ের সুখে কান্নাকাটি করতো, চিল্লাচিল্লি করতো, পাগলামি করতো, এগুলো আমার বোনের এখন করে না। আমার বোন তখন মোটামুটি অনেক ভালো হয়ে যায় এবং সে অনেক খুশি, অনেক ভালো। আমি তখন বলি কী রে, তোর কি তোর জামাইয়ের লেগে এখন আর মায়া লাগে না? আগে তোর জামাইয়ের কথা বলে কান্না করতে, চিল্লাচিল্লি করতে, তুই এখন কাঁদিস না কেন? আমার বোন বলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমার জামাই আসে, আমার জামাই আসবে, এটা সেটা বলে, মানে একটু আলগা টাইপের কথাবার্তাও বলে। এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে আমার বোন কিছুদিন ধরে ছোট ছোট কবর করতে শুরু করে। মানে দাও দিয়ে বা কোদাল দিয়ে আমার বোন ছোট ছোট কবর করে, কবর খুলে নিজে নিজে কবর উপরে বাঁশ দেয়, কলা পাতা দেয়, দিয়ে মাটি দেয়, এরকম কবর করে। আমি তখন বুঝতে পারিনি কি এরকম করে কেন। আমার মা বলো ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে ভালো কোনো কবিরাজ বা ডাক্তারের কাছে নিয়ে ওকে আরেকটা জায়গায় বিয়ে দিতে হবে, এটা কর। তো আমি যে কবিরাজের কাছে তাবিজ লাগাইছি, ওই কবিরাজের কাছে আমার বোন নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ আমার বোনের দেখা মানে কেমন যেন একটু অবাক হয়ে যায় আর কি। অবাক হয়ে বলতেছে আমি আপনার বোনের চিকিৎসা করবো না, আপনার বোনকে আপনি নিয়ে যান। আমি বললাম যে কেন, আমার বোনের সমস্যা কি, আমার বোন কী করছে, চিকিৎসা করেন? উনি বলে চিকিৎসা করবে না, চিকিৎসা হয় না, একটা তাবিজও দেয় না, আমার বোনরে ছেড়ে দেয়। আমি আমার বোনের আবারও পুনরায় বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার পরে আমার বোন জানি একটু মানে ওই সময় আরেকটু আবার আমার মতো হয়ে যায়, মানে আবক আবকে কথাবার্তা বলে এরকম। তো একদিন রাতের বেলা আমরা সবাই ঘুমাই আসি, রাত আনুমানিক অনেক রাত হবে, আমার মা তখন চিল্লাইতে আছে ঘরের মধ্যে, প্রচুর চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লি খবর শুনে আমরা তো অবাক হয়ে যাই, কিরে সবাই তখন দৌড়ে আসে। আসার পরে দেখলাম যে আমার বোন নাই, আমার বোন নাই। কিন্তু অবাক ব্যাপার, মানে এটা আসলে কীভাবে বিশ্বাস করাবো জানি না। আমাদের ঘরটা একটা মাটির ঘর ছিল, মানে চারপাশে হচ্ছে বেড়া দেওয়া ছিল, উপরে হচ্ছে সনের বেড়া ছিল, কিন্তু যে দরজাটা, ওই দরজাটা কাঠ দিয়ে লাগানো ছিল। মানে কাঠের ওই দরজাটা বাইরে থেকে স্পষ্ট লাগিয়ে দেওয়া আছে, কিন্তু ভিতরে আমার বোন নাই, আমার বোন নেই। আমার বোন যদি যায় তাহলে এই দরজা দিয়ে যাবে, দরজা দিয়ে যদি আমার বোন বেরোয় তাহলে ভিতর থেকে দরজাটা লাগাবে কে? এটাও তো দেখার বিষয়, দরজা কে লাগাবে? দরজা লাগানোর তো কোনো ওয়ে নাই। তাহলে এখন সিস্টেমটা কী হলো? তাহলে এইটা কে? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। বোনেরও তার পাইলাম না, বোন চলে গেছে। এবার আমরা পাগলের মতো হয়ে গেছি, কিরে ও কই গেল, কই গেল, কই গেল, ওটা পাওয়া যায় না। মানে আমাদের মনে একটা ধারণা আছে মোহাম্মদ আলী তার নিয়ে গেছে। তাইলে মোহাম্মদ আলীর যে বোন আছে আসিয়ারে যেখানে বিয়ে দিছে, আমরা ওই আসিয়ার এখান থেকে নিয়ে আসবো। পরে গ্রামের মানুষ গিয়ে আসিয়ারে ওইখান থেকে ওই বাড়ি থেকে উঠে নিয়ে আসে। উঠে নিয়ে আসার পরে আসিয়ারে ধরি, কারণ আমার ওই এলাকাতে পাওয়ার আছে, আমার বন্ধুবান্ধবরা আমার পক্ষে, আমার পাশে। আমি যত যাই করি আমার বন্ধুবান্ধবরা আমার খুব সাপোর্ট করে, ওদের সাপোর্টে আমি মানে একদম সেনাগিরি করতেছি। পরে আমি আমার বন্ধুবান্ধবরে নিয়ে আমি আসিয়ারে উঠে নিয়ে বলছে তোর ভাইরে আইনে দিবি, নাহলে তোরে মাইরে ফেলবো। এটা বলে আসিয়ারে বাইন্দা রাখি, 3 দিন 4 দিন হয়ে যায়। আসিয়ারে আমরা বাইরে রাখি, কিন্তু ইয়ার কোনো খোঁজখবর পাওয়া যায় না। মানে আমার বোনের কোনো খোঁজখবর পাই না, এবং হচ্ছে আমার যে বোন জামাই তারা কোনো খোঁজখবর নাই। আসিয়ারে 3-4 দিন বাইদা রেখে একটা মেয়ের আর কতদিন বাইদা রাখা যায়, আসিয়ারে আমরা ছাইরা দিছি। কিন্তু আমরা ছাইরা দিছি, আসিয়া ঘরে গেছে। ঘরে যাওয়ার পরে ঠিক সেদিন রাতের বেলায়ও আসিয়ারেও আর পাই না। মানে আসিয়ারও আর পাওয়া যায় না, রাতের বেলা আসিয়াও নাকি কোথায় চলে গেছে। তো পুরো গ্রামটা ঘুরে যখন একটা মানে শুনশান একটা নীরবতা, এবং গ্রামের প্রত্যেকটা মানুষের মাথায় অনেক ডিফিকাল্ট হয়ে গেছে যে কী ব্যাপারে। আগে হচ্ছে মানে মোহাম্মদ আলী চলে গেল, এরপরে আমার বোন, এরপরে ওর যে বোন, মানে ওদের পুরোটা বংশে তখন চলে গেছে। আমি তখন বুঝতে পারতেছি না কী হলো। এবং ওর বোনের মানে আসিয়ারে যেখানে বিয়ে দেওয়া হয়েছে, আসিয়ার জামাইও তখন আমার সাথে চিল্লাচিল্লি করতেছে, ওর বউরে নিয়ে আমরা মারছি এই কারণে। কিন্তু আমার সাথে অতটা ইয়ে করতে পারে না, আমি আমার মতো করে চলতেছি। এইভাবে মা আমাকে বলতেছে এবার তুই বিয়ে কর, এসব ছেড়ে দে, যা বার্তা হয়েছে গ্রামের আর চিন্তা ভাবনা না করে তুই আবার বিয়ে শাদী কর, বিয়ে শাদী করে তুই আমার একটু শান্তি দে, আমার একটু মুক্তি দে, বিয়ে কর। বিয়ে করার জন্য মা আমাকে তখন খুবভাবে প্রেশার দেয়। আমি তখন বলি আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে মেয়ে দেখো। মেয়ে দেখতে দেখতে পাশের গ্রামের একটা মেয়ে আমার জন্য ঠিক করে, ওই মেয়েটাকে আমাকে বিয়ে করাবে। তো মেয়ের সাথে কথাবার্তা, দিন তারিখ সব কিছু ঠিক হয়। ঠিক হওয়ার পরে দিন তারিখ পর্যন্ত ঠিক হয়। দিন তারিখ ঠিক হওয়ার পরে বিয়ের আগের দিন রাতের বেলায় মেয়ের বাবা আমার বাবারে ফোন করে বলে যে আমার কাছে ওনার মেয়ের বিয়ে দেবে না। আমার বাবা বলে কারণটা কি? উনি বলে যে না, দিবে না। তো এই সময় কিন্তু পুরো গ্রামের মানুষটা দাওয়াত দেওয়া হয়ে গেছে। আর যেই গ্রামে আমার বোনের মানে আমার লাগে মেয়ে ঠিক করছে, ওই গ্রামটা খুবই খারাপ একটা গ্রাম।
খুবই খারাপ একটা গ্রাম। ওই গ্রামের মানুষের সাথে মানুষ ভয়েও কথা বলে না। এত মানে দিনে দুপুরে এরা মানুষ জবাই করায় দেয়। তার মেয়েটা, যে মেয়েটা ঠিক করছে ওই মেয়েটার বাবা ভালো ছিল। হয় না যে খারাপ গ্রামও ২ একটা ভালো মানুষ থাকে, ২ একটার ভিতরে ওই মেয়ের বাবাও ভালো ছিল। এজন্য আমার বাবা এখানে বিয়েটা ঠিক করছে। কিন্তু ওই মেয়ের বাবা যখন বিয়েটা হঠাৎ করে এভাবে কোনো কারণ ছাড়াই বন্ধ করে দিল, আমার বাবা তখন অনেকটা ভেঙে পড়ে। বাবা তখন অসুস্থ হয়ে যায়, মানে অনেক অসুস্থ হয়ে যায়। পাক্কা প্রায় ১ থেকে ১.৫ মাসের মতো বাবা অসুস্থ থাকে। কিন্তু ওই ১-১.৫ মাস আমার বোন, আমার বোনের ননদ মোহাম্মদ আলী, তাদের ৩ জনের কোনো সন্ধান পাওয়া যায় নাই, তারা আর আসেই নাই। না আসার পরিপ্রেক্ষিতে আমার বাবা মারা যায়। আমার বাবা হঠাৎ করে মারা যায়, ৩ মাস পর অসুস্থ অবস্থায় মারা যায়। যেদিন আমার বাবা মারা যায়, আমার বাবা মারা যায় দিনের ১১টা বাজে, ঘরে মারা যায়। ১১টা বাজে বাবা মারা যায়, ১২টা বাজে আমার বোন চলে আসে। কোত্থেকে আসে, কীভাবে আসে আমরা কেউ জানি না। একেবারে বোরকা টোরকা পুরো খুব সুন্দর একটা পোশাক পরেও আসে। তো আসার পরেও তখন বাবার মানে লাশ ধরে কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, সবাই তো ওরে দেখে অবাক। মানে আমার বাবা মারা গেছে এটা তো ঠিক আছে, কিন্তু ওরে দেখার পর সবাই অবাক, কিরে এত বছর পরে কোত্থেকে এলো এত বছর পরে। তো সবাই বলতেছে তোর জামাই কই, তোর ননদ কই, তারা কই আছে, তাদেরকে নিয়ে আয়, এটা সেটা বলে। তো ও তখন কোনো কথাই বলে না। আব্বাকে মাটি দেওয়ার পরে আমরা ওরে যাইতে দিই না। আমার কথা হচ্ছে তুই আর যাইতে পারবি না, তোর জামাই কই, তোর জামাই কই, তোর জামাই কই, এরপরে তুই বইলা তুই যাবি, নাই তুই যাইতে পারবি না। আমি আমার বোনকে আটকে, আমার বোন সেদিন আমাকে কয়েকটা কথা বলে। আমার বোনের ওই কথাগুলো আমার এখন স্পষ্ট মনে আছে। আমার বোন আমাকে প্রথমত এই কথাটাই বলে, আমার বোন বলে আমার জামাই অনেক ভালো, অনেক ভালো। যদি আমার জামাই যদি খারাপ হইতো তাহলে তোদের এই গ্রামটারে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিত। মানে আমার বোন যে কথাগুলো বলতেছে ওই কথাগুলো যেন আমার বোন বলতেছে না, তার কণ্ঠটাই যেন চেঞ্জ হয়ে যায়, অন্য কোনো একটা কণ্ঠ দিয়ে বলতেছে যে আমার জামাই যদি খারাপ হইতো তাদের এই গ্রামটারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিত, তোদের এই গ্রামের কাউরে বাঁচায় রাখতো না। তোরা অনেক জ্বালাইছিস আমার স্বামীরে, আর জ্বালাইস না, আর জ্বালাইস না, আমার যাইতে দে। আমি তখন আমার বোনরে যাইতে দিই না, যে না তুই যাইতে পারবি না, তোরে যাইতে দিব না, আটকায় রাখি। এইভাবে ২ দিন আটকায় রাখার পরে একদিন সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়বে, ও অজু করার জন্য যায় পুকুরে। ওই পুকুরে অজু করতে গিয়া উধাও, অজু করতে গেছে। অজু করে ও আমার মা তখন চিল্লিয়া বলতেছে, ইরে এমনি এমনি খাদিজা কই, খাদিজা কই। আমি বলে খাদিজা অজু করতে গেল কেন, অজু করতে গিয়ে আবার আসে নাই। পরে এই পুকুর পার হইতে পুরা গ্রাম খুঁজে ফেলে, ওরে আর পাই না। অবাক করার ব্যাপার হচ্ছে কয়েক মিনিট, মনে হয় ৫-৭ মিনিট হবে, এই ৫-৭ মিনিটের মধ্যে একটা মানুষ কোথায় হারাই গেল, কোথাও উদা হয়ে গেল। ৫-৭ মিনিটের মধ্যে ওর আর কোনো সন্ধান আমরা পাইলাম না। সবাই তো তখন অবাক হয়ে গেল, কিরে ও কই গেল, ৫-৭ মিনিটের মধ্যে ও আর নাই। নাই। আমার মা তখন আবার পাগলের মতো হয়ে গেছে, ও কোথায় চলে গেছে। আমার মা তখন সন্দেহ করতেছে ওরা মনে হয় মাইরে ফেলছে, এটা সেটা। পরে এই হুজুর কবিরাজ এটা সেটা অনেক কিছু ধরার পরে এবার আমরা কি করি, একটা কবিরাজ ধরি। অ্যান্ড ওই কবিরাজ, আমাদের এলাকার যে কবিরাজ এটা না, অনেক দূরে একটা কবিরাজ আমরা ধরি। ওই কবিরাজটার বাড়ি হচ্ছে গিয়ে চট্টগ্রামে, উনি মানে চট্টগ্রামের স্থায়ী, ওইখানে উনি কাজ করে, কিন্তু মানে সীতাকুণ্ডেতেও বসে, ২ জায়গায় বসে। আমরা সীতাকুণ্ডে ওনার সাথে দেখা করি, সীতাকুণ্ডে দেখা করে ওনারা সব কিছু বলার পরে উনি তখন আমার বোনের নাম টাম সব কিছু দেখে উনি ডাইরেক্টলি আমার মাকে বলতেছে, আপনার এই মেয়ের আশা বাদ দেন, আপনার এই মেয়েরা আইনেন না, এবং এই মেয়েরা যদি আনেন তাহলে আপনাদের বংশের অনেক ক্ষতি হবে, এই মেয়েরা আইনেন না। আর আরেকটা ব্যাপার এখানে বলে রাখা ভালো, এটা হচ্ছে যে আমি বলতে ভুলে গেছিলাম, আমার বোন প্রথমে যখন গেছিলো সে কিন্তু তার বাচ্চাটাকে নিয়ে গেছে, তার একটা বাচ্চা হয়েছিল, বাচ্চাটাকে নিয়ে গেছে। এবং শেষের বার যখন সে আসছে সে কিন্তু বাচ্চা নিয়ে আসে নাই। সবাই তাকে বাচ্চার কথা জিজ্ঞেস করছে, সে বাচ্চার কোনো উত্তর দেয় নাই, বাচ্চা কই আছে না আছে সেটা কোনো কথাও বলে নাই। তখন ওই কবিরাজ বলতেছিল, মানে কবিরাজ বলে যে একটা কাজ করেন, আপনার মেয়ের আশা ছাইড়া দেন, আপনার মেয়েরা আর আপনি আইনেন না, যদি আনেন তাহলে আপনার মহা ক্ষতি হয়ে যাবে। আমার মাকে এটা বলে। তো আমার মা তো মা বলতেছে আমার মেয়ে আনবো না, এটা কেমন কথা বলতেছেন আপনি, আমার মেয়ে ছাড়া আমি বাঁচবো না। কেউ কবিরাজ অনেক বুঝাইছে যে মেয়েটারা আইনেন না, আমার মা কোনো কথা শোনে না। এরপরে আমার মা রাঙামাটি আর একটা বৌদ্ধ কবিরাজের কাছে যায়, বৌদ্ধ কবিরাজের ঠিকানা পায়। ওই বৌদ্ধ কবিরাজের কাছে গেলে ওই বৌদ্ধ কবিরাজ বলে যে আমার বোনটা আইনে দিতে পারবে, টাকা লাগবে কত লাখ, ১ লাখ টাকা লাগবে। ওই সময় ১ লাখ টাকা আর বর্তমান সময়ের ১ কোটি টাকা সমান, এরকম। আমার মারে কেউ বুঝাতে পারে না, আমার মা প্রচুর পাগলামি করতেছে, আমার বোনের ছাড়া আমার মা বাঁচবেই না। আমার মা বিষ খেতে যায়, ফাঁসি দিতে যায়। এইবার লাস্ট পর্যন্ত আমাদের যে চেয়ারম্যান ছিল, চেয়ারম্যানরেও ধইরা জায়গাটাকে বিক্রি করে, হাতে পায়ে ধইরা, আবার এদিক দিয়ে আমিও নিজে কিছু জায়গায় সম্পত্তি কিনছি, ওইগুলো বিক্রি কইরা অনেক কষ্টে পরে অর্ধেক পরিমাণ টাকা জোগায়। ওই অর্ধেক টাকা জোগায় ওই কবিরাজের কাছে আবারও যায়, গিয়া কবিরাজের অর্ধেক টাকা দিয়ে হাতে পায়ে ধরে আমার মা কান্নাকাটি করে। আমাদের গ্রামের আরও ৫-৬ জন লোক যাওয়ার পরে কবিরাজ তখন আমার মাকে বলে যে শোনেন, আপনার মেয়েরা আমি আইনা দিব, কিন্তু একটা শর্ত আছে, আপনার মেয়ে হয়তো মরেও যেতে পারে, মানে আনার সময় হয়তো আপনি তার লাশও পাইতে পারেন, তার জীবিত না পাইতে পারেন। তখন আমার মা খুব কান্নাকাটি করে যে না, আমার মেয়ের লাশ আমি চাই না, আমি আমার মেয়ের সরজমিনে চাই, সরজমিনে আমি আমার মেয়েকে চাই, আমি আমার মেয়ের লাশ চাই না। তখন চেয়ারম্যান মানে কবিরাজ বলতেছে যে ঠিক আছে আমি চেষ্টা করবো বাঁচায় রাখার জন্য, তবে বাকিটা আল্লাহ জানা, আপনার মেয়ে এই জগতে নাই।
অন্য জগতে আছে, এটা সেটা বলে। যাই হোক, ওই কবিরাজের কথা তখন সবাই বিশ্বাস করে। বিশ্বাস করার পরে 5 দিন 7 দিন আর আমার বোনের কোনো খোঁজ খবর নেই। আমারে আবার এখানে রাইখা গেছে, আমার মা চলে গেছে, কবিরাজ বলছে আমার এখানে থাকার জন্য, আমি এখানে থাকতেছি। 5-7 দিন গ্রামের মানুষ আমার বোনের কোনো খবর জানে না। 5-7 দিন পরে ওই রাঙামাটির কবিরাজ আমার বলতেছে তুমি যাও, তোমাদের বাড়িতে তোমার বোন আসবে, এটা বলে। আমি তখন বললাম যে আসবে মানে কোন জায়গায় আসবে? তখন বলে রাত 12টার পরে আমাদের গ্রামে ওই যে একটা মেয়ে মারা গেছিল, মানে ফাঁসি দিয়ে মারা গেছিল সোনা ক্ষেতের, ওই বলে সলা ক্ষেতের ওইদিকে গেলে তোমার মারে তোমার বোনের পাইবা, ওইখানে গেলে রাত 12টার পরে তোমরা সবাই মিলে খুঁজবা, ওইখানে কোনো না কোনো জায়গায় তোমার বোনের পাবা। আমি তখন বলতেছিলাম যে কী বলেন, ওইখানেও কোত্থেকে আসবে? বলো কোত্থেকে আসবে এটা জানা বিষয় নয়, তুমি যাও। তো আমি ওই দিন চলে আসি, এর পরের দিন মানে যেদিন চলে আসি ওই দিন রাতের বেলায় আমি এসে গ্রামের সবাইকে বলি যে এমন এমন ঘটনা, কবিরাজ যেটা বলছে। তখন গ্রামের সবাই একেবারে প্রস্তুতি নেয়, লাইট মাইট তসমস লইয়া রাতের বেলায় যার না হারিকেন আছে, যার যেটা আছে ওইটা নিয়ে সবাই তখন আমার বোনেরে খুঁজতে থাকে। খুঁজতে গিয়া পরে হচ্ছে আমার বোনেরে ওই যেই গাছে মেয়েটা পাশে দিছিল, ওই গাছের নিচে আমার বোনের মাথার চুল এলোমেল অবস্থায় পাওয়া যায়। পাওয়া যাওয়ার পরে আমরা তখন আমার বোন ওইখান থেকে আনে। আমার বোন একদম পাগলের মতো মানে কোনো কথা বলে না, চুল টেনে ছিঁড়ে ফেলে, নিজের গাল নিজে কামড়ায়, নিজের চুল আমার বাচ্চা দিয়ে, আমার বাচ্চাটারে দিয়ে, যে আমার বাচ্চাটারে দিলি না কেন, খালি ওই বাচ্চার জন্য কাঁদে। বাচ্চার জন্য কেন, বাচ্চার নাম রাখি মুন্নির জন্য কাঁদে, আমার মুন্নি কয়, আমার মুন্নিরই দে, এরকম করে কান্নাকাটি করে। কবিরাজ তাবিজ তোমার দেয়, অনেক কিছু দেয়, পানি পড়া দেয়, এবং সর্বোপরি কবিরাজ আমাদের ওই এলাকাতে আসেও, আমাদের এই সিলেটে আসে, এসে কবিরাজ পর্যন্ত ট্রিটমেন্ট করে আমার বোনের। কিন্তু না, আমার বোনের কোনো রকমের মানে ভালো কবিরাজ করতে পারে না। দিন রাত আমার বোনের পথে পরিশ্রম করে আমরা অনেক টাকা পয়সার দিকে আমার মা তাকাই নাই। যত লক্ষ টাকা যে যেখানে বলছে, যে জায়গায় বলছে আমার বোনের নিয়ে গেছে। কিন্তু আমার বোন আজ বয়স হয়ে গেছে প্রায়, সেই তার বয়স অনুযায়ী সে একদম বৃদ্ধ। আজও সে পাগল, মানে সে ঠিক মতো কথাও বলতে পারে না, পাগলামি করে, ভাত দিলে খায়, না দিলে খায় না, কাপড় খুলে ফেলে, নিচের কালে নিজে কামড়ায়, মানে খুব খারাপ অবস্থা। তো আমি এটার আজও কোনো যুক্তি বা তর্ক খুঁজে পেলাম না। আমিও বিয়ে করছি, আমার সন্তান আছে, আমার 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, তারাও বড় হয়েছে, আমারও বয়স হয়েছে, আমিও প্রায় মরণ পথের যাত্রী। আমার বোনও আর আমার বয়স প্রায় অত বেশি পার্থক্য না, আমার মাও মারা গেছে। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে আসিয়ারে যেখানে বিয়ে দিছে, উনিও নতুন করে বিয়ে করে সংসার করতেছে। এখন আমার ব্যাপারে এই আতঙ্কটা আমার মন থেকে আজ পর্যন্ত কেউ দূর করতে পারলো না, যে কে ছিল এই মোহাম্মদ আলী, কী ছিল তার পরিচয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওর যে বোন আসিয়া ছিল, আসিয়ার যেখানে বিয়ে দিছে, আসিয়ার কোনো সন্তান আমরা পাই নাই। মানে আসিয়া যে গেছে, আসিয়ার কোনো সন্তান, মোহাম্মদ আলী আর আসিয়ার কোনো রকমের সন্ধান পাওয়া যায় না। তারা আসলে কে ছিল? আমরা রংপুরে অনেক যোগাযোগ করছি, যে ঠিকানা আমাদের ওই চেয়ারম্যানের কাছে ছিল, ওই ঠিকানা অনুসারে ওই গ্রামেও আমরা গেছি। তবে ওই গ্রামে গিয়েও আমরা জানতে পারছি রংপুরের তাদের মুখে কেউ বলে যে অমুক নামের একজন কবিরাজ ছিল, উনি গ্রামের কেউ না, অন্য কোনো একটা গ্রাম থেকে এসে গ্রামের বাইরে একটা ঘর বানিয়ে থাকতো, মানে এই গ্রামের কেউই না, মানে পাশের কোনো গ্রাম থেকে আসছে, এসে ওখানে ঘর বানায় থাকতো ওই রকম। তো তার সন্ধান কেউ, তার বাপ মায়ের ঠিকানা বা ওইরকম কেউ কিছুই দিতে পারে না। অনেকগুলো বছর আমার 2টা ছেলে, তারাও এগুলো নিয়ে অনেক রিসার্চ করেছে, যে তার ওই রংপুরে গিয়েও খোঁজ খবর নিয়েছে, কিন্তু কিছুই পায় নাই। আমার বোনটা এখনও পাগল। আমরা ডাক্তার, কবিরাজ কোনো কিছু বাদ রাখিনি। ইন্ডিয়াতে পর্যন্ত আমার বোনরে নিয়ে গেছিলাম, ওইখানেও বোনটাকে ভালো করতে পারি নাই। নিজেকে খুব অপরাধী মনে হয় আমার ভুলের জন্যই আজকে আমার এই বোনটা পাগল। আমার এই বোনটার দিকে তাকাইলে চোখের পানি চলে আসে। কিন্তু কেন আমাদের জীবনে এমনটা ঘটলো, তার কোনো উত্তর আমার জানা নেই আপন ভাই। যদি জেনে থাকেন তাহলে আপনি বলবেন। আর আপনার গল্পগুলো আমার অনেক ভালো লাগে, আপনার জন্য অনেক দোয়া। যদি কোনো দিন সময় পান, সিলেটে আইসেন, আমাদের সাথে দেখা করে যায়েন। আপনি অনেক ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ সিলেটের ছেলে মাহমুদের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। মাহমুদ, উনি অনেক বয়স্ক একটা মানুষ, গল্পটা উনি লিখতে পারেন ওনার ছেলেকে দিয়ে। বড় ছেলে মাজারুল ইসলাম, ওনার হচ্ছে বড় ছেলের নাম মাজারুল ইসলামকে দিয়ে উনি গল্পটা লিখিয়েছে। এবং ওনার ছেলে গল্পটা আমাকে লিখে পাঠিয়েছে। ওই ছেলের সাথে আমি ফোনেও কথা বলেছি, এবং তাদের এই ঘটনাটা তাদের গ্রামের সবাই জানে, এবং মানে এটা একটা চাঞ্চল্যকর ঘটনা ছিল। এবং আসিয়ারে গ্রামের যারা বৃদ্ধ মানুষ আছে, তারা এখনও সবাই আসিয়ার কথা বলে। আসিয়া 5 ওয়াক্ত নামাজ পড়তো, দিনদার মানুষ ছিল। মোহাম্মদ যখন ওই গ্রামে আসলো, পুরোটা গ্রাম আলোকিত হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাচ্চা পড়াইতো, সবই ঠিক আছে। কিন্তু
এখন মানে ওনার প্রশ্ন হচ্ছে, মাহমুদের প্রশ্ন হচ্ছে, মাহমুদ সাহেবের প্রশ্ন হচ্ছে মোহাম্মদ আলী এবং আসিয়া এদের আসলে মূল পরিচয় কী, এবং এই পরিচয় যাওয়ার জন্য মানে রংপুরেও গিয়েছিল, সেখানেও জানতে পারছে তারা অন্য কোনো একটা গ্রাম থেকে এখানে এসে ঘর বানাইছে, তাদের ডিটেলস কোনো ঠিকানা পায়নি। আমাদের এই সমাজে এরকম অনেক মানুষ আছে যাদের আসলে কোনো রকমের সন্ধান পাওয়া যায় না। এরা কি মানুষ নাকি অন্য কিছু, সেটারও সঠিক উত্তর কেউ দিতে পারে না। আমি গল্পের শুরুতেই বলেছিলাম, অন্য কোনো জাতি আমাদের কোনো ক্ষতি করে না, আমরা নিজেরা অন্য কোনো জাতিকে ডেকে এনে আমরা নিজেরা নিজেদের ক্ষতি করি। যেমন তার বোন খাদিজা কিন্তু অনেক ভালো অবস্থায় ছিল, তার বাবা মারা গেছে ওইখানে আসছে পর্যন্ত, এসে সে ওখানেও তাকে আটকানোর চেষ্টা করছে অনেকভাবে, সে ওখান থেকেও চলে গেছে, কিন্তু এরপরে মন্ত্রতন্ত্র দিয়ে তাকে আবারও এনে এইভাবে তাকে পাগল বানিয়ে দিয়েছে। দেখেন, পৃথিবীর নিয়ম, পৃথিবী যেভাবে চলতে চায় সেভাবেই চলতে দেন। আপনার জীবনে যেটা হচ্ছে সেটা হতে দেন, বিশ্বাস আল্লাহর উপরে রাখেন, যা হবে তা অবশ্যই ভালোর জন্যই হবে, তবেই জীবনে সুখে থাকবেন। আসিয়া মোহাম্মদ আলীর কোনো সন্ধান পাওয়া যায় না, এবং এই গল্পটা 1970 সালে, মানে ওনার মানে একদম ডিটেলসে তো বলতে পারে না, উনি বলে যে 70 সাল থেকে শুরু হয়েছে, তার মানে এটা আজ থেকে আরও 50-60 বছর আগের ঘটনা। তো ওই সময় হারিয়ে যাওয়া মানুষগুলো এই সময় পর্যন্ত তো আর বেঁচে আছে কি মরে গেছে তারও কোনো সন্ধান মানে জানি না, এবং তারা কি আদৌ মানুষ ছিল কি না তারও কোনো সঠিক উত্তর আমার কাছে নাই। তবে একটা ব্যাপার আমার কাছে অবাক লাগে, খাদিজার যে সন্তানটা ছিল, জামাইয়ের কথা না হলে বাদ দিলাম, মানে মোহাম্মদ আলী কোথায় গেল, কিন্তু ওই সন্তানটারও তো কোনো সন্ধান পাওয়া গেল না, সন্তানটা মূলত কোথায় গেল তারও তো কোনো সন্ধান আসলো না। যাই হোক, পুরোটাই আমার কাছে একটু অন্যরকম লেগেছে। উনি যেমন করে লিখেছে আমি তেমন করে আপনাদেরকে পড়ে শুনিয়েছি। আমার বলার মাঝে কোনো ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং এই গল্প নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তো প্লিজ কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। উনি সেটা পড়ে মনের দিক থেকে এই বৃদ্ধ মানুষটা একটু হলেও শান্তি পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।